শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের দৃশ্যশিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয় 25তম পর্বে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে এই আয়োজনটি 25তম পর্বে প্রবেশ করলো এবং এটি একটি সংখ্যার দিক থেকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং কাকতালীয়ভাবে আজকে আমরা একজন খুব গুরুত্বপূর্ণ শিল্পীকেও পেয়ে গেছে আমাদের মাঝখানে, যার শিল্প জীবন, যার শিল্প ভাবনা আমি মনে করি এই পর্বটির জন্য অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠবে। তার নাম শেহজাদ চৌধুরী। আপনারা অনেকেই তার কথা জানেন, যদিও তিনি খানিকটা নিভৃতচারী মানুষ, খুব বেশি প্রচারের আলোতে আসতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর তার ভাষাতেই তিনি একজন স্বশিক্ষিত শিল্পী, যদিও আমি জানি তার শিক্ষার ব্যাপ্তি এবং উচ্চতা অনেক বেশি, এবং তাকে আমি ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থেই একজন আন্তর্জাতিক মানের শিল্পী হিসেবে গণ্য করি, এবং পাশাপাশি এমন একজন আন্তর্জাতিক শিল্পী যার শেকড় একেবারে খুব প্রবলভাবে প্রথিত তার নিজের মাটিতে, তার নিজের জল হাওয়ায়, তার নিজের মানুষের মননে। সেটি আমার জন্য একটা বড় বিষয়, এবং আমি মনে এটি প্রকৃত আধুনিকতার বোধহয় এটাই একটা বিশেষ মানদণ্ড। সেই দিক থেকে শেহজাদকে আজকে আমরা আমাদের মাঝখানে পেয়ে সত্যি আনন্দিত। শেহজাদ খুবই বহুমাত্রিক শিল্পী, তিনি দৃশ্যশিল্পী, চারু কারু সবই করেন, ছবি তোলেন, আলোকচিত্রী, ভাস্কর্য তার এক ধরনের একটা আগ্রহ এবং অনুরাগের জায়গা রয়েছে। পাশাপাশি অভিনয় করেছেন, লেখেনও দুর্দান্ত, এবং দুই ভাষাতেই, বাংলা ইংরেজি দুই ভাষাতেই তিনি চমৎকার লেখেন, পড়াশোনা ব্যাপক, এবং তিনি সারাক্ষণই কাজের মধ্যে থাকেন। খুবই একজন সক্রিয় সোচ্চার শিল্পী মানুষ। পাশাপাশি কিউরেটার, যাকে তিনি বলে থাকেন শিল্প সংগঠক। নানা রকম শিল্প সংগঠনের জন্ম তিনি দিয়ে এসছেন অনেকদিন ধরেই। আজকে আমরা শুরুতে খানিকটা তার আঁচ দেব, আভাস দেব, বাকিটা তার উপস্থাপনা থেকেই আমরা জেনে যাব। তিনি দেশে বিদেশে অনেক প্রদর্শনী করেছেন। দেশের মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই বেঙ্গল ফাউন্ডেশনের, ব্রিটিশ কাউন্সিলে, তারপরে দ্বীপ গ্যালারিতে করেছেন, 6x6 গ্যালারিতে করেছেন, ঢাকা শহরের নানা জায়গায় নানা রকম জনশিল্প, পাবলিক আর্ট, মুরাল ইত্যাদিতে তিনি সক্রিয় থেকেছেন। রেসিডেন্সি করেছেন দেশে বিদেশে, মারমেড আর্ট ফাউন্ডেশনে করেছেন, নেপালের কাঠমান্ডুতে করেছেন, নটিংহাম করেছেন যুক্তরাজ্যে, সেখানকার যে ইয়র্কশায়ার স্কাল্পচার পার্ক তার সঙ্গে কাজ করেছেন, এমনকি ন্যাশনাল থিয়েটার ওয়েলসেরও তিনি রেসিডেন্সি করেছেন, নটিংহাম শিল্প মেলায় অংশগ্রহণ করেছেন, প্রদর্শনী করেছেন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এবং এর বাইরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি বিবেচনা করে থাকি, সেই 2003 থেকে তিনি মোটামুটি নিয়মিত বিরতিতেই করে যাচ্ছেন একটি বিশাল শিল্প সংগঠনা, খুবই বহুমাত্রিক এবং খুবই তাৎপর্যপূর্ণ, লংগিটিউড ল্যাটিটিউড নামে। এর পর্যন্ত 8টি সংস্করণ তিনি করেছেন, এবং গত বছর এই করোনার মাঝখানেও কিন্তু তিনি বসে থাকেননি। তার সর্বশেষ সংস্করণটি তিনি করোনার মাঝখানেই করেছেন, ভার্চুয়াল ভাবে করেছেন। এবং এই লংগিটিউড ল্যাটিটিউডের জন্য তিনি বিশ্বের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ফান্ডিং যাকে বলে থাকে প্রিন্স ক্লাউস আর্টস ফান্ড পেয়েছেন তিনি। এর বাইরে তারা নিজস্ব কিছু প্রকল্প আছে, লোটাস কোয়েস্ট যেমন, এটিও খুবই আলোচিত, প্রশংসিত হয়েছে। এর জন্য তিনি একটি চার্লস ওয়ালেস আর্ট গ্র্যান্ট পেয়েছেন। এই সংগঠক হিসেবেও খুবই খুবই একেবারে চৌকস একজন মানুষ। অধুনা লুপ্ত যে ঢাকা আর্ট সেন্টার, সেটির সূচনা কাল থেকে তিনি তার ছিলেন অন্যতম পরিচালক, এবং এই করোনার মধ্যেও তিনি কাজ করে গেছেন। এরই মধ্যে এবছর এবং গত বছর মিলিয়ে আরো দুটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী করেছেন, একটি আলোকচিত্রের ভুটানে, এবং আরটি খুবই সম্প্রতি হলো ঢাকার একটি ক্যাফেতে। সেটিও খুবই আকর্ষণীয় একটি প্রদর্শনী, চা পর্ব বা টি টাইম, এবং সেই কাজগুলো ছিল চা দিয়েই তৈরি করা, চা এবং তার সঙ্গে সায়ানোটাইপ পদ্ধতি অনুসরণ করে তিনি করেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে শেহজাদ চৌধুরী একজন সত্যিকার অর্থে লিপ্ত, বহুমাত্রিক এবং শেকড় প্রথিত শিল্পী। আজকে আমরা তার এই শিল্পী জীবনের কথাই শুনবো এবং তার শিল্প ভাবনার সঙ্গে পরিচিত হবো। শুরুতেই আমি সবার পক্ষ থেকে শেহজাদকে বিস্তারের এই আন্তর্জাল মঞ্চে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেহজাদ চৌধুরী। ধন্যবাদ খোরশেদ ভাই। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে।
যাচ্ছে, আর একটু জোরে বললে ভালো হয়, তারপর মোটামুটি শোনা যাচ্ছে। জি জি আপনার মতো একজন সুবক্তার পরে কথা বলা আসলে খুব কঠিন একটা ব্যাপার। আর আপনি এত সুন্দর করে আমাকে উপস্থাপন করলেন, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর করে আমাকে উপস্থাপন করা যেতে পারে। ধন্যবাদ খোরশেদ ভাই, আপনার এত সুন্দর একটি আ আপনি যে করে যাচ্ছেন এতদিন ধরে সেটা করার জন্য আপনাকে আগেও ধন্যবাদ দিয়েছি, এখনো ধন্যবাদ দিচ্ছি। আর আমি কি আমার প্রেজেন্টেশন শুরু করব খোরশেদ ভাই, নাকি একটু পরে? তুমি একটু বলে নাও যে মানে আচ্ছা, কি আচ্ছা, কি করতে চাইছো, আজকে কি আচ্ছা, করবে, সে সামান্য একটু আচ্ছা। জাস্ট। জি, জি। তো দর্শকদের জন্য বলি যে আমি আ খোরশেদ ভাই অনেকটুকুই বলে দিয়েছেন। আমি আরো সরল করে বলি আমার মতো করে। সেটা হচ্ছে আমি আ শিল্প ভালোবাসি। ছোটবেলা থেকেই আ সেটার প্রতি এক ধরনের অনুরাগ তৈরি হয়েছে। এবং আমি নিজেকে একজন accidental curator বলি। কারণ আ আমি আসলে খোরশেদ ভাই যে কাজটি করেন, অন্যদের কাজকে সামনে আনা, সেই কাজটি আমার করতে ভালো লাগে। আ এটার প্রধান কারণ হয়তো কোনো এক সময় আমার মধ্যে একটা বোধ আ প্রথিত হয়েছিল যে, আমাদের যদি আত্মিক কোনো রকমের আম অদল-বদল হয়, সেটি আসলে কখনো সংখ্যা দিয়ে হয় না বা লজিক দিয়ে হয় না। সেটি একটি আম alchemical প্রসেস, এবং যেটির আ মূলত শিল্প দ্বারাই সম্ভব। একটি সিনেমা, একটি গান, একটি কবিতা হয়তো মানুষকে অনেক তাড়িত করে। তো সেই সময় থেকেই শিল্পীদের প্রতি এক ধরনের বিশেষ জায়গা আমি সবসময় আ মনের মধ্যে রেখেছি। তো আমার বন্ধু-বান্ধবের কাজ দেখানো, তাদের কাজ দেখাতে অসম্ভব ভালো লাগে। নিজেকে সম্মানিত বোধ করি। আর নিজের কাজটাও চালিয়ে রাখার চেষ্টা করেছি। খোরশেদ ভাই যেটা বললেন যে, আম সম্প্রতি একটি এক্সিবিশন করেছিলাম। সেটার কাজও আমি এখানে কিছু দেখাবো হয়তোবা। আম আম সেটিও করোনা কালে করা, এবং সেটির খোরশেদ ভাই হয়তো জানেন না কেন করা। সেটা হয়তো কাজ দেখানোর সূত্রেই বলব। আজকে যে কিছু আমি স্লাইড তৈরি করেছি, সেটির আমার তোলা ছবি এবং আমার আঁকা ছবি দিয়ে। এবং আজকের যে আ আজকের যে উপস্থাপনাটি, সেটির নাম হচ্ছে পদ্ম, চন্দ্র এবং আম কানন, আমার শিল্পযাত্রা। তো এই ৩ টি শব্দ কেন আমার শিল্পী জীবনে, আমার প্র্যাকটিসে জরুরি, সেটি আপনাদের সাথে আসলে শেয়ার করব। এটিই আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, তুমি তাহলে এবার প্রেজেন্টেশনে চলে যেতে পারো, আমি সেটা দিয়ে রেখেছি আর কি। জি। বসে দেখা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। আপনাদেরকে ১ম এ একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিবো। সেটি হচ্ছে আমার প্রত্যেকটি স্লাইডেই আম একটি লেখা আসবে। সেটা আমি আমার যেখানে আমার মোস্টলি আমার কাজ আর্কাইভ করি। যেহেতু আমার Instagram থেকে নেওয়া, আমার Instagram অ্যাকাউন্টের নামটি আসবে। আশা করি সেটা খুব বেশি সমস্যা তৈরি করবে না। তো আজকে ১ম এই আমার এত সুন্দর লাগে খোরশেদ ভাইয়ের এই সুন্দর কেবলই দৃশ্যের জন্ম হয়। মানে এত সুন্দর একটি নামের প্রোগ্রাম খোরশেদ ভাই। আপনাকে ধন্যবাদ এটার জন্য আবারও। আমাদের সবারই পদ্ম। ঋণ, জীবনানন্দের কাছে ঋণ এই এই জি, এই বাক্যবন্ধের জি। জন্য। তো পদ্ম। পদ্ম কেন আমার আ পদ্মর কথার আমার জন্য খুব জরুরি এ কারণে যে, আমি একটা বিশাল সময় নিজের সাথে এক ধরনের যুদ্ধের মধ্যে গিয়েছি। সেটা হচ্ছে যে আসলে আমি কি বলতে চাই, কি করতে চাই, কি আ অফার করতে চাই আমার অডিয়েন্সকে, যাদেরকে আমি সে এক ধরনের হেডলেস চিকেন অবস্থা অনেকদিন ধরে আমার মধ্যে বিরাজ করেছে। মাঝে মধ্যে হয়তো এখনো একটু করে। কিন্তু একটা বয়সের পরে এসে আমার মধ্যে একটা বোধ জাগ্রত হয়। বিভিন্ন আ আপাত দৃষ্টিতে সামান্য ঘটনা, অনেকগুলো সামান্য ঘটনা মিলে এই বোধটা করে। সেটি হচ্ছে যে, আমি যেখানে জন্ম হয়েছে আমার, ঢাকাতে। ঢাকাটার সাথে আমি একটি নতুনভাবে আমার সম্পর্ক তৈরি করি আমার ভূমির সাথে। এবং সেটার সেটার একটা কন্টিনিউয়াস একটা
প্রসেসের মধ্যে আমি নিজেকে নিয়ে ভাবা শুরু করি যে আমি কোথায়, কেন এবং আমার সাথে আমার ভূমির সম্পর্ক কি। তো এটার সাথে পদ্মের সম্পর্ক কি। তো আপনারা যারা জানেন, অনেকেই জানেন, সঞ্জয় দা অবশ্যই জানেন, অনেকেই জানেন যে আমরা যদি ভারতীয় যে আমাদের এলাকার যে মিথ, পুরাণ, সেখানে পরশুরাম যে আপনার যে কুঠারটি দিয়ে উনি যে মানস সরোবর থেকে শেষ পর্যন্ত নিয়ে আসেন, সেটি হচ্ছে আমাদের ঠিক শহরের উপরে লাঙল বান্ধা। সেই সেখানে কেন, এবং আমি আবিষ্কার করা শুরু করি যে পুরাণের সিগনিফিকেন্স কি আমার সাথে, আমার চারপাশের সাথে, আমি কোথায় বিরাজ করি। তো এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। আমি বলবো এটা আমার 40 বছরের 40 প্লাস বছরের পরিক্রমায় আস্তে আস্তে আমার নিজের জীবনের গল্পটা তৈরি হয়ে আমি অন্যদের সাথে শেয়ার করার জন্য আস্তে আস্তে হয়তো তৈরি হচ্ছি। আমি সেই প্রসেসের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি। আম, এই প্রেজেন্টেশনে আপনারা যে ছবিগুলো দেখবেন সেগুলি আলোকচিত্রগুলো আমারই তোলা। যদি অন্য কারো তোলা হয় আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব, এবং আমার কিছু ড্রয়িং আছে, আলোকচিত্র আছে। তো প্রথমে এই স্লাইডটা আমি দিয়েছি এই কারণে যে একটা বড় সময় পর্যন্ত আমি আমার চারপাশের যে নান্দনিক ক্রিয়াকলাপ, যে চর্চাগুলো, সেগুলাকে অস্বীকার করার মধ্যে দিয়ে এসেছি। কি কারণে সেটা হয়তো আমরা পরে আলাপ করতে পারি, আমরা অনেকগুলো কারণই আছে। কিন্তু আমি যখন একটা পর্যায়ে দেখলাম যে যেই জিনিসগুলোর প্রতি আমি স্বভাবতই আকৃষ্ট হচ্ছি, জানতে চাচ্ছি, সেগুলোর নিদর্শন আমার চারপাশে অনেক ভাবে আছে। হয়তো আমি যেই সোশিও ইকোনমিক ক্লাসে বিরাজ করি সেটার ঠিক সান্নিধ্যে নেই, কিন্তু ঠিক তার বাইরেই পাশেই আছে। আমি তারপর খোঁজা শুরু করি। এবার একটু পার্সোনাল জায়গায় যাই। এখানে আমার একটা ছবি আছে আমার মার সাথে। আমার মাকে আমি আমার দেখা সবচেয়ে বড় শিল্পী মনে করি। আর পাশে আমার ছোটবেলার একটা ছবি, আর আমি যে এত বড় হয়েছি। আচ্ছা, এই স্লাইড গুলো কি দেখাচ্ছ তুমি? জি, এটি আসছে না? না তো, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, এই মাত্র দেখলাম। এই মাত্র এলো, কিন্তু আগের দুটো স্লাইড আসেনি। একবার যদি চট করে দেখিয়ে দিতে যদি। হ্যাঁ, একটু ফ্রি। হ্যাঁ, পরে পদ্মচটা লেখার পরে যে যে ছবি দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে? পদ্মটা না, দেখা যাচ্ছে? না আসেনি এখন। না, দেখা যাচ্ছে না। সেকেন্ড স্লাইডটি আসেনি। আচ্ছা ঠিক আছে, থার্ড স্লাইড। হ্যাঁ হ্যাঁ এসছে এবার। হ্যাঁ ঠিক আছে, এবার এসছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি যেন বলে যে তোমারই আঁকা ছবি বলেছিলে না একটু আগে? না, এটা আমার তোলা না, ছবি। এটা তো আমরা সিএনজি তে ও হ্যাঁ আমরা হ্যাঁ, তোলা চারপাশে ছবি। দেখতে পারি আচ্ছা ক্রমাগত। হ্যাঁ, জি। সেটাই তোলা ছবি। ওকে, এবার কি আসছে? হ্যাঁ এবারে আসছে। এবার আসছে। এবার স্লাইডটিতে দেখা যাচ্ছে কি? এর পরের স্লাইড এখনো আসেনি। শেহজাদ ভাই, এটার আগে জি। সম্ভবত সাদা কালো একটা ছবি আছে, সেটা আমরা দেখতে পাইনি। ওটা ওই পদ্ম লেখা। সিএনজির আগে যে ছবিটা, এখানে সম্ভবত একটা ছবি আছে সিএনজির ছবিটা যে স্লাইডে, তার উপর এখন দেখতে পাচ্ছি আপনার মায়ের সাথে আপনার ছবিটা, এটা দেখতে হ্যাঁ, পাচ্ছি এখন। কিন্তু এটা ফুল স্ক্রিন করলে আসছে না। এটা একটা বোধহয় সমস্যা হচ্ছে বোধহয়। না আচ্ছা, ঠিক আছে, এটা চলবে, কোনো অসুবিধা নেই। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। না, ও ঠিক আছে। দুই নম্বর স্লাইডটা একটু দেখতে চাইছিল বিষয়, ওটা ওই যে পদ্ম লেখাটা যেখানে আছে আর কি। এটাই, একটাই। না, দ্বিতীয় স্লাইড পদ্ম সিএনজি ছবিটার আগেরটা আর কি। এটাই। আচ্ছা, দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না। না, এটা হচ্ছে 4 নম্বর স্লাইড। তুমি যেটা দেখাচ্ছ এখন, তোমার মার সঙ্গে তোমার ছবি, আর একটা এর আগেরটাতে যাও, এর আগেরটাতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই মিশু দেখতে চাইছিল। হ্যাঁ না এটা আসলে বোঝা যাচ্ছিল না যে এখানে আসলে কি আছে। হ্যাঁ, এটা কার হাতের লেখা? এটা কি ইয়েরই, শেহজাদের হাতের লেখা? জি জি জি। বাহ, চমৎকার। হ্যাঁ ওকে, ঠিক আছে। 4 নম্বর স্লাইড। ওকে, এবার বলো, মার কথা বলতে চাইছিলে 4 নম্বর স্লাইডে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। তো আমি যখন প্রথম আমাকে খোরশেদ ভাই বলেন যে কিছু নিয়ে বলার জন্য, আমি খোরশেদ ভাইকে বলেছিলাম যে আমার জন্য সবচেয়ে জরুরি যে জায়গাটা সেটা নিয়ে কথা বলার জন্য, সেটি হচ্ছে আমার মার করা যে বাগানটি আছে। তো এটা আমি আসবো কাননের দিকে। তো এই পরিক্রমা যে আমি যে বড় হলাম, এর মধ্যে অনেক গল্পই আছে, কিন্তু বড় হওয়ার মধ্যে একটি জায়গা, এই ছবিটিকে দেখা যাচ্ছে যে ম্যাপের উপরে আমার মুখটা ইমপ্রেস করা আছে। যাচ্ছে, এখন যাচ্ছে। তো এই এই
তো এইটি একটি রিসেন্ট না, প্রজেক্ট করা আমার। না এবার কিন্তু পুরো স্ক্রিন কালো হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আবার এসছে, এখন এসছে। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে এইভাবেই দেখাই। হ্যাঁ এইভাবে দেখো, আমার ফুল স্ক্রিনটা কিন্তু কাজ করছে না যে কোনো কারণে। তো এইটা আমি রিসেন্টলি একটি কাজ করাতে করছিলাম, তো যাই হোক এটার সম্বন্ধে পরে বলবো। কিন্তু আমাকে একটা সময় পর্যন্ত ফারাং নামে ডাকা হতো, ফারাং। তো আমি এবার রিসেন্টলি এই কাজটি করেছি যে আমাদের এখানে আতিক ভাইয়ের কারণে আমার কিছু পড়া হয়েছে যে এখানে যে স্লেভ ট্রেডিংটা হতো আমাদের ভূমিতে অনেক দিন ধরে, এবং সেটা যে অনেক সময় ধরে পর্তুগিজ থেকে শুরু করে অনেক সময় ধরে, এবং তো এটা সম্বন্ধে আমি জানতাম না। এবং এখানে যে আপনার অন্যর মিশ্রণ হয়েছে, অনেক দেশের রক্ত, অনেক রকম মানুষ এসছিল মিশতো, সেটাও এক ধরনের অজানা ছিল। রিসেন্ট একটি কাজ করতে গিয়ে আমি এই কাজের মধ্যে ঢুকি। তো এটা আমার পুরনো সময়কার একটা ছবি। খুব সম্ভবত ক্লাস 8-এ পড়ি। যাই হোক, সেই জায়গা থেকে এক ধরনের নিজেকে বোঝার জায়গা তৈরি হয়, মানে বারবার তৈরি হতে থাকে, আসতে থাকে। কি শিল্প, কি শিল্পর সাথে আমার সম্পর্ক কি, এই যে একটা প্রসেস, কোনটা শিল্প, হাই আর্ট কি শিল্প, লো আর্ট শিল্প, গ্যালারি যে জিনিসটা সেটা শিল্প, এই এক ধরনের খোঁজার মধ্যে থাকা হয়, অনেক দিন ধরেই থাকা হয়েছে, থাকা হচ্ছে। তো শেষ পর্যন্ত আমি যেখান থেকে শান্তি পাই, যেখান থেকে আমি আসলে এক ধরনের আমি আমার অনুরণিত হয় আমার মন বা আমার আত্মা। তো দেখলাম যে একদিন একটা গান শুনলাম, সে গানে লেখা আছে, স্বরূপ রূপ রূপকে জানা সেই বটে উপাসনা। তো নিজের রূপকে জানা, নিজেকে জানা, এই যে দি ইনওয়ার্ডস জার্নি, এটা এটাকে আমি আমার সাথে, আমার মনে হয় বেশিরভাগ শিল্পী সে একই কাজই করেন, সব হয়তো বা এক ধরনের নিজেকে জানাই। তো ওই জিনিসটাই প্রসেস হচ্ছে আমার কাছে এই লোটাস কোয়েস্টের জার্নির অংশ। কিন্তু আমি যদি আরেকটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে যে কেন এই লোটাস কোয়েস্টটা মিন করে কি আমার কাছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সুন্দরবনের একটি ছবি। তো আমার আমার দেশ সুন্দরবন দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আমার দেশের সাথে, আমার ভূমির সাথে সাগরের একটা সম্পর্ক আছে। কিন্তু এত যে বিশাল জল, এগুলো যে একসাথে হচ্ছে, কোথা থেকে আসছে? তো আমার কাছে আবার সেই পদ্ম, আহ, আহ, মানে এই যে পদ্মের সিগনিফিকেন্সটা কেন, ব্রহ্মা কেন আহ, এত সিগনিফিকেন্ট, মানস সরোবর কেন কেন সিগনিফিকেন্ট এই পুরো এখানকার মিথোলজিতে, এবং কোথা থেকে এই পানিগুলো আসছে? আমি যে দুটো বিশাল দুটো নদীর মাঝখানে এই বদ্বীপের এই জায়গাটাতে এই সন্ধিক্ষণে আমার জন্ম, সেটা কি সিগনিফিকেন্স আমার জন্য? তো আমি এটার জন্য আমি নিজের কাজের সাথে সাথে একটু দেখাও শুরু করতে চাই যে কোথা থেকে এই পানিগুলো আসে। তো সেই জার্নি আমাকে নিয়ে যায়, আমি পাহাড়ের কাছে যাই। পাহাড় যে কত বিশাল, এবং সেখান থেকে যে যে জলটা আমি এখন আমার বুড়িগঙ্গা দিয়ে আসছে, যমুনা দিয়ে আসছে, যমুনার এই জলটা, এই যমুনার জলটা কোথা থেকে আসছে? এই সার্চিংটা তৈরি করি, এই সার্চিংটা আমার আহ, এটাই হচ্ছে সেই লোটাস কোয়েস্ট, যে এই লাঙ্গলবান্ধা থেকে শুরু করে এই যমুনার জল যে আপনার পুরা সাংপো হয়ে, এই জিনিসটা যে মানস সরোবরের সেই কৈলাস থেকে শুরু হয়ে আমার এখানে এই জলটা নিয়ে আসছে, বিশাল বদ্বীপ। তো এখানে আরেকটা জিনিস বলা ভালো আমার জন্য, যে আমি নিজের কন্ডিশনিং, আমি নিজে কিভাবে বড় হয়েছি, নিজে কি শুনেছি, সেগুলোকে কোয়েশ্চেন করা শুরু করি। যেমন ছোটবেলা থেকে বড় হয়েছি যে আমি দরিদ্রতম দেশের জন্ম আমার, যেটাকে হেনরি কিসিঞ্জার বলেছিল আপনার বটমলেস বাস্কেট, ইত্যাদি ইত্যাদি ব্যাপক সমস্ত দৈন্যতার বীজ বপন করে আমার মনে হয়, আমার মধ্যে করেছিল। তো আমি পরবর্তীতে এটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, যে আমার দেশটা কি গরিব, নাকি যে দেশটিতে দুইটা পৃথিবীর বড় দুটো নদী একসাথে হয়, এতগুলো পলি পড়ে, এবং এতগুলো মানুষকে ধারণ করে, এবং এতগুলো মানুষকে বাঁচিয়ে রাখে তার শস্য দিয়ে, তার ছায়া দিয়ে, সেটা কিভাবে গরিব হয়? এবং আমি তারপরে দেখলাম যে আসলেই যে এতগুলো মানুষকে পৃথিবীর অন্য কোথাও যদি রাখা যেত একই সময়ে, ঘনবসতিপূর্ণ যেটাকে বলি আমরা, এটা কি শুধু ঘনবসতিপূর্ণ, এটা কি একই সাথে এতগুলো মানুষকে সে ধারণ করছে না? এই হুম। ভাবনাগুলো আমি
ভাবা শুরু করি, এবং একই সাথে আমি যখন বাচ্চাদের সাথে কাজ করি তখন তাদের সাথে একভাবে শেয়ার করি যে তোমাকে যদি বলা হয় যে তুমি দরিদ্রতম দেশের একটি, কেন সেটা মানবে? তোমাকে যদি বলি যে এতগুলো মানুষকে পৃথিবীর অন্য কোথাও রেখে দাও তো, তারা বাঁচবে নাকি দেখো তো। আসলেই কিন্তু এই 23.5 ডিগ্রি অক্ষরেখা থেকে আমরা যদি যেতে থাকি এদিকে, আর কোথাও কিন্তু এরপরে গভীর মরুভূমি, তারপর ইরাক, ইরান, আফগানিস্তান, কোথায় পাবেন যে এই এত সুন্দর আবহাওয়ায় এতগুলো মানুষকে ধারণ করছে? আমি জানি না, কেউ যদি জানলে আমাকে বলতে পারে। তো এই এই বোধগুলো চেষ্টা করি যাতে আমি, মানে এটা আসতে থাকে, মানে আমার আমার লার্নিং এর থ্রু দিয়ে, আমার জার্নি থ্রু দিয়ে, আমার বন্ধু বান্ধবের থ্রু দিয়ে, আমার চারপাশে যারা আছেন, যারা শিল্পী আছেন তাদের কাজের থ্রু দিয়ে, এই জিনিসগুলা, এইটাই হচ্ছে আমার সেই লোটাসের পথে আগা, সহস্র দল এক একটি করে। তো আর আর্টের ইন্সপিরেশন যদি আমি বলি, আর্টের ইন্সপিরেশন কিন্তু আমার জন্য এই মার সাথে যখন রিক্সায় করে নিউ মার্কেট যাওয়া বা কোথাও যাওয়া, এই রিক্সার পিছন দেখতে দেখতেই কিন্তু প্রথম আমার কাছে সেই আর্টটাই আমার কাছে মানে ট্রাকের পিছনে, সিএনজির পিছনে, সিএনজি তো না, আপনার তখন বেবি ট্যাক্সি ছিল, এই যে অন্য একটা জগতে হারিয়ে যাওয়ার গল্প, সেটা কিন্তু আমার সেইখান থেকে তৈরি। তো আমি আমি এখনো মনে করি যে এই এই সুন্দর কাজগুলোকে আরো বেশি আমাদের করা উচিত, এবং আমাদের এটা হারিয়ে যাচ্ছে। আর গ্রামে, আমি আমি গ্রামের মানুষ না, কিন্তু আমি যখন কখনো আমার যাওয়া হয়েছে, আমি দেখেছি যে আমাদের নান্দনিকতার, আমাদের রন্ধ্রে রন্ধ্রে, কিন্তু সেটা আমরা ঠিক হয়তো অ্যাপ্রিসিয়েট করি না বা বুঝি না বা বুঝতে চাই না। এই জিনিসটাকে আমি ইভেন ট্রাকের পিছনে যে ছোট একটি গিয়ার বক্সের মধ্যেও কিন্তু ছবি আঁকা থাকে। হুম, হুম, তো হুম। আমাদের তো একটি, এই ছবিটি হচ্ছে আপনার রাজশাহীতে আপনার ওরাও গ্রামের একটি মনসা মূর্তি, কি সুন্দর করে পিছনে শাড়ি দিয়ে নিজেরা তৈরি করে মনসাকে এখনো পুজো করা। তো আমাদের ভালো ভাস্কর নেই কেন আমরা বলি? যাই হোক, তো আমি, এটাই হচ্ছে আমার লোটাস কোয়েস্টের গল্প। এটা থেকে আমি জানতে থাকি, শিখতে থাকি এবং কাজ করতে থাকি। এবং আমার প্র্যাকটিসের জায়গা থেকে আমি একটু ফাঁকিবাজ হয়ে গেছি যেদিন থেকে আমি ক্যামেরা দেখি। আমার জীবনে ১ম ক্যামেরা আসে। কারণ ক্যামেরাতে এত সহজে ইমেজ তৈরি করা যায়, এই জিনিসটি আমাকে খুব নাড়া দিয়েছিল। তো আমি আঁকতে বরাবরই পছন্দ করি। কিন্তু ক্যামেরা আমাকে এক ধরনের ক্যাপচার করে ফেলে। সো ক্যামেরার সাথে প্রচুর সময় কাটানো হয়। এবং ক্যামেরাকে আমি শেষ পর্যন্ত একটি টুল হিসেবে ব্যবহার করি, যেটা দিয়ে আমি আমার জগৎটাকে দেখতে পারি। ইটস আ ফ্রেম টু এক্সপেরিয়েন্স আমার জগৎটাকে। তো এই ফর্ম, যেকোনো শিল্পী মাত্র এই ফর্মটাকে প্রচন্ডভাবে উদ্বেলিত করে, সে এক্সপ্লোর করতে চায়। সো আমার ক্যামেরাটাকে আমি ইউজ করেছি, এখন ইউজ করে যাচ্ছি যে দেখার জন্য, একটি দেখার উছিলা। সেখান থেকে আমি কি খুঁজে পাই? এবং বারবার অসম্ভব সুন্দর সুন্দর ফর্ম আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আম জাস্ট নুড়ি, আপনার কড়ি, মানে সমুদ্রের সৈকতে পাওয়া, সেগুলোকে লেন্স দিয়ে দেখা। একটি বীজের মধ্যে সূর্য। আম আমি যখন একটি বীজকে দেখি, তার মধ্যে যখন এই অবয়ব দেখি, মনে হয় একটি সূর্য দেখছি। এবং এই চারপাশের ফর্মগুলোকেই যখন বিভিন্নভাবে দেখা যায়, দেখতে চাই, অনেক কিছু তৈরি হয়ে যায় আমার 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 মধ্যে, যে কেবলই দৃশ্যের জন্ম দেয়। সে অনেক কথা বলে। আহ খুরশিদ ভাই বলেছিলেন যে এই বছর একটি এক্সিবিশন আমি করেছি, সেটির নাম চা পর্ব। তো খুবই পার্সোনাল ব্যাপার যে গত বছরটা আমার খুব খারাপ গেছে আসলে। প্রায় মার্চের 17 তারিখ থেকে এবছর ফেব্রুয়ারি পর্যন্ত আমি আমার এই স্টুডিওতেই ছিলাম, লকডাউনের মধ্যেই ছিলাম। এবং আমার প্রথম যেটা হয় যে আমি যদি কোনো রকমের আর্ট সাপ্লাই না পাই, আমি তুলি, রং কিছু না পাই, কি দিয়ে কাজ করব? তো নূপুর আপা আহ, চা দিয়ে কাজ করতেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এভাবে চা দিয়ে রং করে দিতে। আমি চা দিয়ে রং করা শুরু করলাম। এবং এই কাজগুলো এক ধরনের নিজের সাথে কথা বলা, কারণ এই আমার মনে হয় বেশিরভাগ মানুষই বেশ একা সময় কাটিয়েছেন। এই সময়গুলো এক ধরনের ধ্যান, মেডিটেশন, নিজের সাথে গল্প করার মতোই চর্চা ছিল।
এগুলো চা দিয়ে সে সময় তৈরি করা, এবং একটা অদ্ভুত আহ, শান্তি পাওয়া গেছে যে আমাকে কারো দ্বারস্থ হতে হচ্ছে না। আমার বাসায় যে বাজারটা আসছে সেখান থেকে আমি জাল দিয়ে আমার রংটা তৈরি করতে পারছি। আমি সায়ানোটাইপ করতাম, তো এই প্র্যাকটিসে সায়ানোটাইপ এবং চা দুটো মিলেই আসলে একটা সিরিজ করেছিলাম, সেখান থেকে একটা দুটো ছবি আছে এখানে। আর এই সিরিজটি অ্যাজ অ্যাবাভ সো বিলো আমি নাম দিয়েছিলাম, যে মাটি, আকাশ, পুরুষ, নারী, এবং ড্রয়িং এর ব্যাপারটুকু চলতে থাকে, এবং এটাও করা হচ্ছে। এটি একটি লাইন ড্রয়িং, এবং এক ধরনের এগেন সবকিছু সম্পৃক্ততা, আমরা যে সবকিছু সম্পৃক্ত সেটির এক ধরনের চায়ের কাজ। এটি ছিল লকডাউনের পরে আমার করা প্রথম কাজ। একটু বড় করে দেখানোর চেষ্টা করি যদি সম্ভব হয়। দেখা যাচ্ছে কি? মিশুক, তুমি কোনো পরামর্শ দিতে পারো কিভাবে এটাকে বড় বা ফুল স্ক্রিন করা যেতে পারে? ডাবল ক্লিক করলে হওয়ার কথা না? আচ্ছা শেহজাদ ভাই, ফাংশন 5 ক্লিক করলে কি এটা ফুল স্ক্রিন হচ্ছে? এই তো এবার তো হয়েছে, তাই না নাকি? না, আমার এখানে নরমালি দেখাচ্ছে। আচ্ছা, F5 এর কথা বললে? হ্যাঁ হ্যাঁ। ওটা করে দেখবে শেহজাদ? যে আমি করেছি, এবার কি আসছে? না, আসেনি। আমি তাহলে আরেকটুকু চেষ্টা করি। ছবি কি দেখা যাচ্ছে না? সেক্ষেত্রে আমি একটু না, ছবিটা আমরা দেখতে pause পাচ্ছি। share- এখন 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 দেখতে ছোট। পাচ্ছি। মানে নরমাল উইন্ডোতে, ওয়ার্কিং উইন্ডোতে দেখছি আর কি। স্লাইড হিসাবে দেখছি না, ওয়ার্কিং উইন্ডোতে দেখছি। এখানে আমার কি কিছু করণীয় আছে মিশু? না এবার আলম কি ভাই। দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, না দেখা তো যাচ্ছে, দেখা যাচ্ছে সে দেখা যাচ্ছে। প্রেজেন্টেশনের যে ভিতরে যেরকম স্লাইড হিসেবে আসে, একটা স্লাইড আলাদা আলাদা করে দেখা যাচ্ছে, বাম দিকে স্লাইডের প্যানেলটাও দেখা যাচ্ছে। আমি আরেকটা কাজ করতে পারি, আমার কাছে আছে, পিডিএফ করা আছে, পিডিএফ থেকেও দেখাতে পারি, সেটাতে হয়তো সুবিধা হতে পারে। কিন্তু এখান থেকে তো হয় সাধারণত না, নাকি স্লাইড শোটা আসলে তাকে সিলেক্ট করতে হবে? স্লাইড শো সিলেক্ট করলে বোধহয় হয়ে যাবে, তাই না? এবার কি হচ্ছে? না, এখনো আগের মতনই আমরা দেখতে কিন্তু পাচ্ছি। পাওয়ার পয়েন্টে স্লাইড শো সিলেক্ট করলে হওয়ার কথা না? ওটা করেছিলাম। করেছিলেন না? আচ্ছা, জি। এবারও কি দেখা যাচ্ছে না? আমরা মানে নরমাল ভিউটা দেখছি আর কি। আমার মনে হয় আমরা এভাবেই চালিয়ে যাই, যেহেতু আসছে না অন্য কোনো ভাবে। যার যার ফোন থেকে একটু জুম করে দেখলেও কিন্তু হয়, যেহেতু এখন হচ্ছে না, একটু আমরা জুম করে দেখলেও কিন্তু পারি। শেজাদ, তুমি ওকে, কি তুমি কি তুমি কি দ্যাটস এ তাহলে গুড আইডিয়া। তুমি কি তাহলে কি বেরিয়ে গেলে? না, আমি আমি জাস্ট আরেকবার আরেকবার? আচ্ছা, পিডিএফ দিয়ে করবে না? পিডিএফ এবার কি দিয়ে? দেখা হচ্ছে? এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এসছে। হ্যাঁ, এবার আগের থেকে বেশ বড় না না, করে বেশ দেখা বড় যাচ্ছে। বড় করে এসছে, হ্যাঁ। এবং আমরা এই যে একটু আগে যিনি বললেন জুম করলে কিন্তু আমরা একদম টেক্সচারটাও দেখতে পাচ্ছি কাগজের। যেমন এখন যে ছবিটা দেখাচ্ছেন, কাগজের টেক্সচারটা আমি জুম করে বেশ ভালোই দেখা যাচ্ছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। সরি যারা ইন্টারাপ্টেড হলেন। না না, দ্যাটস ওকে। তো এই ছবিটি ছিল আমার প্রথম আঁকা, এবং আমাদের সে সময় যে বাস্তবতাটা ছিল যে আমরা প্রত্যেকে এক একজন এক একটি বাবল আটকে গিয়েছিলাম, তো সেই জায়গা থেকে এই ফর্মটি হচ্ছে আমার মাথায় বারবার। এই ছবিটি আমি আঁকি বিভিন্ন ভাবে, আমি জানি না আমি এখনো কেন আঁকি। তো যাই হোক, আমরা পরে আবার এই ছবিতে ফেরত আসবো। আচ্ছা, তো চন্দ্র, লোটাস কোয়েস্টে একটি সামান্যভাবে বললাম, কিন্তু আমার কাছে আমার সাথে সম্পর্কের একটা বড় জায়গা হয় আমি আমি যখন কিছু যেটাকে বলে ধ্রুব সত্য, যেটাকে আমরা অনুধাবন করতে পারি আমি নিজের মতো করে,
আম, এবং সেটার জার্নিটা আমার শুরু হয় চাঁদকে দেখা নিয়ে, চাঁদের সাথে এক ধরনের খেলা করতে গিয়ে। সেই খেলাটা কি, যে চাঁদের ছবি তোলা, চাঁদকে ভালোবাসা, চাঁদকে চাঁদের আলোয়। এবং আমি ফটোগ্রাফি যখন করেছি, আমি রাতের ছবি তুলতে খুব পছন্দ করেছি সবসময়। তো সেই জায়গা থেকে রাত চাঁদের আলোকে কিভাবে ব্যবহার করা যায়, তো চাঁদের সিগনিফিকেন্সটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার বোধনের জায়গাতে। তো আমি দেখি যে চাঁদ কিন্তু আমাদের পপুলার কালচারে ইজ ভেরি প্রমিনেন্ট। একটা ট্রাকের গায়েও কিন্তু আপনার এই চাঁদকে রাখা আছে, সেই চাঁদের ভিতরে মক্কাকে দেখতে পাচ্ছি। মানে চাঁদ ইজ ভেরি সিগনিফিকেন্ট অনেক মানুষের জন্য। কিন্তু যারা আমরা খুব বেশি শহুরে, তাদের জন্য হয়তো চাঁদটা আমরা দেখিও না বা অত বেশি প্রয়োজনীয় মনে করি না সেটার কিন্তু আমার এক ধরনের প্র্যাকটিস হয়ে যায় চাঁদের সাথে যোগাযোগ রাখা, এবং সেটা ছবি তোলা, এক্সপ্লোর করা, বিভিন্নভাবে মানে এক ধরনের ধ্যান করা, চাঁদের সাথে সময় কাটানো। তো এই এই ছবিগুলো কিন্তু এই বিভিন্ন দিন বিভিন্ন, আমি আমি যখনই সময় পাই আমি ছবি তুলি, যেভাবে যে ক্যামেরাই থাকুক না কেন, যাবে থাকুক না কেন। তো এই চাঁদকে দেখতে গিয়ে কিছু জিনিস প্রকাশিত হয়, যে জিনিসটা শহরের মানুষ হিসেবে আমি আগে কখনোই বুঝতে পারিনি। যেমন জোয়ার ভাটা। জোয়ার ভাটা ব্যাপারটা যে নদীর পাড়ের মানুষ বা সাগরের পাড়ের মানুষ বা যারা গ্রামের মানুষ বা যাদের সাথে আহ, যাদের বৃত্তির সাথে এই জোয়ার ভাটা জড়িত, তারা হয়তো খুব সহজে বুঝেন। কিন্তু আমার জন্য এই জিনিসটা বোঝা খুব জরুরি ছিল, যে কি বিশাল পরিমাণ জলরাশিকে চাঁদ আর সূর্য নিয়ে খেলা করে। এবং আমরাও যদি এত বড়, আমাদেরকে বলা আমরা আহ, অনেকটুকু জল আমাদের ভিতরে পানি, তো আমরাও কি তাহলে তাড়িত হই না এই চাঁদ সূর্যের খেলায়, এই ভাবায়। তো এই যে যে প্যাটার্নস গুলো তৈরি হয় সমুদ্রে, এবং সেগুলা কিভাবে সমুদ্রের বালিতে নিজেদের ছাপ রেখে যায়, সেগুলা দেখি। আম, এবং চাঁদকে ব্যবহার করে সেটার সাথে ইমেজ তৈরি করার খেলাটা চলতে থাকে। বাহ। এই ছবিটা যেমন চাঁদের গ্রহণের একটি ছবি। তো চাঁদ এর গ্রহণ গ্রহণ ব্যাপারটা ছোটবেলা থেকে হয়তো বিজ্ঞান বই পড়ে এসেছি, বুঝেছি, কিন্তু বোঝা যে একটা সময় চাঁদ সূর্য অ্যালাইন্ড হয়ে এই যে ম্যাজিক্যাল একটা জিনিস তৈরি করে, এটা মানে এটা যে কি বিস্ময়কর একটি জিনিস, এবং যখন হয় সবকিছু অন্ধকার হয়ে যাওয়া। সো এগেন, মানে ক্যামেরা বা লেন্সটাকে ব্যবহার করা জগৎটাকে একটু বোঝার জন্য, আরেকটু নিজেকে কম বোকা ভাবার জন্য, আরেকটু বুঝার জন্য। এই পর্যায়ে একটা জিনিস হয় যে একটা সময় গত 5-6 বছর আগে আমাকে আমার এক বন্ধু একটা কালো ডায়েরি আর একটা সাদা কলম দেয়। তো এই গিফটটি আমি আগে কখনো এক্সপ্লোর করিনি, এই মিডিয়ামটি। কিন্তু সামহাও এই মিডিয়ামটা আমার জন্য খুবই একটা সুন্দর একটা মিডিয়াম হয় এক্সপ্লোর করার জন্য, মানে ছবি আঁকার জায়গা থেকে। কারণ সাধারণত সাদা কাগজ কালো রং দিয়ে ভরা, আর কালো কাগজে আলো দিয়ে একটা অবয়ব তৈরি করার মধ্যে আমার কাছে আকাশ পাতাল একটা পার্থক্য মনে হয়। তো আমি একটা, আমার কাছে ভাই 7, 8, 9, 10টা, আমি আমি জানি না এখন কতগুলো, প্রায় 8টার মতো জার্নাল রেডি আছে, যেটাতে আমি এই প্র্যাকটিসটা চালিয়ে গেছি, এক ধরনের দৈনন্দিন কথা বলা নিজের সাথে। এটা আবার একটি ফটোগ্রাফ, যেটি হচ্ছে চাঁদ একটা লম্বা সময় ধরে যখন আমি ধরে রেখেছি, সেখানে চাঁদের চাঁদের ঢেউয়ের উপরে চাঁদের যে খেলা, সেই রেখাগুলোতে আবার ক্যামেরাতে এটা এক্সপোজড হয়েছে। এবং আমার কাছে, আমি জানি না, এটা এক ধরনের ফুলিশনেস হতে পারে, কিন্তু এই যে এই দুটি প্রকাণ্ড শক্তি যে আমাদেরকে কিভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, এবং প্রতি মুহূর্তে আমরা কতটুকু ইনফ্লুয়েন্সড হই আম, এদের দ্বারা, এবং কতটুকু এদের উপর নির্ভর করি।
এখনই বলে ফেলি, সেটা হচ্ছে আমি এখন যখন এক প্লেট ভাত খাই বা এক প্লেট খাবার খাই, অন্ন খাই, আমার কাছে মনে হয় যে ওই এক প্লেট অন্নতে কত প্রেম ভালোবাসার গল্প, কত জোয়ার ভাটার গল্প, কতগুলি কতগুলি অঙ্কুরোদ্গমের গল্প, কতগুলি ফুল ফোটার গল্প। তো আমি এভাবে ভাবতে শিখেছি হয়তোবা এই জিনিসগুলো অবজার্ভ করে যে এটা ভালো খারাপ বলছি না, কিন্তু আমার কাছে মজা লাগে যে আসলে এক প্লেটে কত ম্যাজিক থাকে এক প্লেট খাবারেও। এই ছবিটি আঁকা আমার এক বন্ধুর জন্য, যিনি গত হয়েছেন, চলে গেছেন আমাদেরকে ছেড়ে। কিন্তু উনার একটি স্বপ্ন ছিল যে উনি ১ কোটি গাছ লাগাবেন। তো উনি ১ কোটি গাছ লাগানোর স্বপ্ন দিয়ে চলে গেছেন আমাদেরকে। তো এটাই হচ্ছে উনি বিভিন্ন জায়গায় চাঁদের নৌকায় বীজ ছড়িয়ে বেড়াচ্ছেন, এবং আমি মনে করি আসলে এই কাজটি করছেন একভাবে। ইনি হচ্ছে আমার মা। উনি আম ওনাকে আমি দেখেছি সবসময় আমরা যখন আমার বাবার বদলির চাকরি ছিল, তো উনি আমরা যখনই বাসা বদল করেছি, উনি আমাদের সাথে ফার্নিচারের সাথে ওনার যে গাছগুলো সেগুলোও বদল করতেন। সেগুলোও আমাদের সাথে সব জায়গায় ট্রাভেল করত। তো ওই গাছগুলো এখন অনেক বড়। চারপাশে ওনাদের সাথে বড় হয়েছে আমাদের ভাই-বোনদের মতোই। এবং ওদের কাছ থেকে যখনই যাই, যখনই বাগানে একটু সময় মানে এই বাগানগুলো বা বাগানে যখন যাই, আমার কাছে সেটাই মন্দির মসজিদের মতো মনে হয়। কারণ ওখান থেকে এত কিছু শিখার আছে, এত কিছু বুঝার আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যা তৈরি করি ভাস্কর্য বা বেশিরভাগ সময় তো সেগুলো স্টিল থাকে বা মুভিং ইমেজ হলে সেটা একটা সময়কালের মধ্যে আমরা বেঁধে ফেলতে হয়, সেটা ভিডিও হলেও মুভি হলেও। কিন্তু একটি বাগানে there is this incredible art that's continuously happening, প্রতি মুহূর্তে চলছে, এবং সেটি গল্প শেষ হয় না, সেটি ফর্ম ক্রমাগত বের হচ্ছে, তৈরি হচ্ছে, এবং সেটার মধ্যে কত জিওমেট্রি আছে, কত গল্প আছে, কত আহ, তো কনস্ট্যান্টলি বাগান আমাকে সবসময় ইন্সপায়ার করে কাজ করতে, দেখতে, পৃথিবীটাকে আরো ভালোবাসতে। এটি আমার একটি সোফার উপরে একটা সোফা বাইরে ছিল। সেটার মধ্যে নিজেই কিন্তু এই ৩ টি ছোট গাছ হচ্ছে। কোথা থেকে সেই বীজটি এসছে আমি জানিও না। কিন্তু তারা কিন্তু তার মতো করে একটা জায়গা তৈরি করে নিয়েছে। আমার বাগানের যে আ ফুলগুলো পড়েছিল, মাটিতে পড়ে থাকে, সেগুলি দিয়ে ধরেন একটি অ্যা এক জায়গায় রাখা। এবং আমি আমার কাছে এটাকে অনেকে হয়তো কি বলবো আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হওয়া শুরু করে যে এই যে আমরা যে আ এঞ্জেলস এর কথা শুনি বিভিন্ন রকমের পুরাণে, গ্রন্থে, মিথে, রিলিজিয়াস টেক্সটে, আ এই এই পরী, এঞ্জেলস, ফেরেশতা ইত্যাদি ভাবে নামে ডাকি, যাদেরকে আমরা দেখি না, যারা ঘুরে বেড়ায়। আমার কাছে মনে হয় যে যদি আমাদের এই বিশাল যজ্ঞের জন্য, যেখানে এই যে প্রতিটি কীট, একটি মাকড়সা, একটা একটা পোকা, একটা মৌমাছি, এরা যে কাজটা করে যায় ক্রমাগত বিভিন্ন জায়গায়, এই লীলার অংশ তারা। এরাও তো তাহলে এক ধরনের ফেরি, এঞ্জেল। কারণ ওরা তো আমাদের জন্য এই সুন্দর কাজটি করে যাচ্ছে ক্রমাগত। যেটা থেকে আমরা আমাদের খাদ্য আহরণ করি, যেখান থেকে আমাদের বস্ত্রের জন্য সবকিছুই, সবকিছুই হচ্ছে যে অদ্ভুত এক যজ্ঞ লীলা হচ্ছে, এবং এটার জন্য এরা যে কাজগুলো করে যাচ্ছে। এবং আরেকটি জিনিস আমার কাছে মনে হয় যে আমি যখন অবজার্ভ করি একটা এলিমেন্টকে নেচারে, তখন সেটাকে আমি কখনো আলাদা করে দেখতে পারলেও সম্ভব হয় না। কারণ এটার সাথে অলওয়েজ কানেক্টেড আরেকটি এন্টিটি। একটা পাতা মধ্যে আসলে আরো কত যে এন্টিটি ঘুরে বেড়াচ্ছে, তার সাথে এক্সিস্ট করছে। একটি বৃক্ষের মধ্যে আসলে কি একটি বৃক্ষ? আমরা তো বলি একটি গাছ। কিন্তু একটি গাছ আসলে আরো কত প্রাণীর, আরো কত পাখির, আরো কত বিইংস, আরো কত এন্টিটি, তাদের বাসা। এটা তো একটি গাছই শুধু না, একটি গাছই কর্তন হয় না। তার সাথে হাজার
অথবা লাখ লাখ আরো জীবের বাসাটা কর্তৃত হয়ে যায়। তো ওই কানেকশনটা আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো কিছু খুঁজি, পাথরের মধ্যেও আমি যখন ট্রাইপড রাখতে গিয়েছি আমি দেখেছি যে আসলে যেখানে রাখছি সেখানে কিন্তু জীবিত কিছু আছে। তো আমরা কন্টিনিউয়াসলি যে খেলাটার মধ্যে থাকি, তো সেটারই একটি রিপ্রেজেন্টেশন। এবং প্রকৃতি কখনো ফেরায় না, সে ক্রমাগত আমাদেরকে এই যে এই অদ্ভুত ফর্ম যে একটি ফুলের উপরে এতগুলো সার্কেল অফ ওয়াটার বসে থাকা, সুন্দর কি হতে পারে। যাই হোক, তো আমার প্র্যাকটিসও চলছে, ড্রয়িং চলছে, এই ফর্মগুলো আসছে, জার্নালিং হচ্ছে, কাজগুলো করছি। তবে ক্রমাগত গোয়িং ব্যাক টু নেচার, লুকিং এট দ্য ফর্মস, এবং তারা আসলে কত সুন্দর। এই ছবিটি যেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম, আমি ছোট্ট করে গল্প বলি। বাসে করে খুব সম্ভবত চিটাগাং বা কোথাও যাচ্ছিলাম, তো একটা বড় যে জায়গায় থামে, যেখানে রেস্টুরেন্ট, বিশাল রেস্টুরেন্ট, ওটার পাশে একটি গাছ। এই গাছের মধ্যে আমি দেখেছিলাম যে প্রতিটি ডালে 7-8টা করে পাখি, মানে অসংখ্য পাখি পুরো গাছটাতে ভরে আছে একটা বিজি জায়গায়। অবাক লেগেছিল। এবং ফর্ম, লাইট, আমার অনেক সময় যে সিমেট্রি বা যে অনেক সময় আমার কাছে আগে আমার মনে হতো যে আলপনা বা যে মোটিভগুলো আমি দেখি সেগুলা কল্পনা প্রসূত, কিন্তু আজকাল আমি যত অবজার্ভ করি আমি দেখি যে ইসলামিক আর্কিটেকচারের মসজিদের মোটিভ থেকে শুরু করে আলপনার মোটিভ থেকে শুরু করে সবকিছুর অলমোস্ট আমি ন্যাচারাল রিপ্রেজেন্টেশন পাই। এটার সিমেট্রি, এটার, যেটা আমি হয়তো আগে দেখার জন্য আমার চোখ তৈরি ছিল না। তো কানন, নন্দন শব্দটারও, নন্দন একটি বাগান এবং আমরা নন্দন চর্চার অংশ, সেই সেই ধারার শিল্পে আমরা হয়তো বা। তো কানন এই জন্যই আমার কাছে এত গুরুত্বপূর্ণ। তো এটাও সেই চায়ের জায়গা থেকে চা দিয়ে আঁকা এক ধরনের portrait হতে পারে। এটিও চা দিয়ে আঁকা একজন বন দেবী। এটা অসম্পূর্ণ, কিন্তু আমার কাছে অসম্পূর্ণ কাজটাই সম্পূর্ণ মনে হয় কেন জানি। শেষ, আমার স্লাইডের শেষের দিকে আমার যেটা আমি আসলে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে আমাদের পরস্পরের সাথে পরস্পরের সম্পৃক্ততা প্রতিটি এলিমেন্টের, এবং আমরা যে একজনের সাথে একজন কানেক্টেড আছি, এক্সিস্ট করি, এটা আমার বোধনে অনেক সময় আমি ভুলে যাই। তো আমার চর্চাতে এই যোগ স্থাপনের খেলাটা, আমার চর্চাতে সেটা বারবার চর্চাটাই আমাকে মনে করিয়ে দিই যে আমরা সবাই সবার সাথে আসলে জড়িত, সম্পৃক্ত। ভবা পাগলার একটি গান যে ভাবের মানুষ আলোক লতা। আমরা তো আসলে সবাই আলোকবর্তিকা নিয়ে থাকি। আর এই আমার প্রেজেন্টেশন, সবাইকে শুভকামনা। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি আপাতত এতটুকুই বলছি। হ্যাঁ, করে দিলে আমরা আগের ঘরে ফিরে যাব, তখন আলোচনাটা শুরু করা যেতে পারে। ব্যাস, হ্যাঁ। সবাই আমরা একটু ভার্চুয়ালি তাকে করতালি দিয়ে অভিনন্দিত করি, এবং কিছু তার জন্য আমাদের যা ভালো লাগা। এই তো মিশো আসতে শুরু করেছে, আমরা মনে হয় সবাই একটু একটু করে এটা করতে পারি আসলে, কারণ অসাধারণ একটি, আর মুখে তো আমরা একটু প্রকাশ করবোই আর কি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ শেহজাদ। এর মধ্যে
নানা প্রতিকূলতা, ঢাকার বাইরে ছিলে এসে তড়িঘড়ি করে বেশ সুন্দর, চমৎকার এবং খুব ভাবনা উদ্দীপক একটি উপস্থাপন আমরা পেলাম। সেটি পূর্ণতা পাবে যদি একটা সংলাপ আমরা রচনা করতে পারি এখন, তার সূত্র ধরে। আমাদের জুমে আছেন 7-8 জন মানুষ আছেন আর কি। আমার ধারণা এরা প্রত্যেকেই দৃশ্যশিল্পী। কয়েকজনকে তো আমি নামেই চিনি, ইয়াসমিন জাহান নুপুর যার কথা তুমি বললে, তামিমা সুলতানা চট্টগ্রামের, সঞ্জয় চক্রবর্তী, মাহিয়া আবরার, মিশুক এহসান তো আছে, আরো কয়েকজন আছেন। তো আপনারা যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো অনুভূতি প্রকাশ, আমার মনে হয় এখন একটু করলে ভালো হয়। এবং এটা শুধু যে উপস্থাপনার উপরে বা শেহজাদের কাজের উপরে তা নয়, সামগ্রিকভাবে শিল্পকলা বিষয় হতে পারে। শেহজাদ শুধু যে একজন শিল্পী তা না, সে একজন শিল্প চিন্তক, শিল্প নেতা, প্রচুর চিন্তা ভাবনা আছে এবং সে একজন সক্রিয় কর্মী, অনেক কাজ করে। ফলে সবকিছু বিষয় নিয়ে আমরা বাকি সময়টা মনে হয় এক ধরনের একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ব্যয় করতে পারি। তো কে শুরু করবেন? নুপুর কি আপনি জাস্ট মাইক্রোফোনটা অন করে আপনাদের মতো করে কথা বলতে পারেন, অথবা হাত তুললেও আমি তাকে ডাকবো আর কি সুযোগ। মিশুক কি তুমি? হ্যাঁ, আমার মনে হয় না, মিশুক কিছু আমি বলবে। হ্যাঁ, শুরু বল। করতে চাচ্ছিলাম, কিন্তু আমি বলতে চাই যে এখানে আমার থেকে অনেক সিনিয়র আছেন, নুপুর আপু আছে, তারপর সঞ্জয় দাও শুরু দেখেছিলাম। ওনারা যদি বলতেন তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো আর কি। তারা যদি শুরু করতেন। না, বলতে একটু আমি তো সময় বলার লাগে, জন্য এটাকে বলে যে বরফ গলতে একটু সময় লাগে, আইস ব্রেকিং। আচ্ছা। তুমি তাহলে শুরুটা করে দিলে আস্তে আস্তে দেখবো সেটা গলে যাবে, তখন আবার তারা সবাই উৎসাহিত হবে। হ্যাঁ, না, আমি তো শেহজাদ চৌধুরীর কথা সামনাসামনি প্রথম শুনলাম। এর আগে তো তাকে জাস্ট সিনেমাতেই দেখেছি। মানে আপনাকে ধন্যবাদ যে বিস্তারের জন্য, তাকে এভাবে দেখাও হয়ে গেল, তার কথাগুলো শোনাও হয়ে গেল। এবং হচ্ছে আমি মাঝে মধ্যে তার স্লাইডের মাঝখানে মাঝখানে হচ্ছে শুধু দেখছিলাম না, আমি শুধু চোখ বন্ধ করে শুধু শুনছিলাম। তো ওই তার টোনটা এত সুন্দর ছিল, শোনার মধ্যে মনে হচ্ছিল যে পানির উপরে যখন একটা নৌকা থাকে, ওই নৌকাটা যেরকম করে আপ ডাউন করে, তার ওই ভয়েসটা ওরকম একটা ফিলিং ক্রিয়েট হচ্ছিল। বেশ একটা সুদিং একটা টোন ছিল, মানে শুনতে খুব ভালো লাগছিল। উনি যেভাবে উনার ফিলিংসটাকে এক্সপ্রেস করছিলেন, সেটা আসলে আসলে ডেফিনেটলি টাচ করে দেয়। তো এটা জাস্ট হচ্ছে যে শুরু করলাম আর কি। এখন আরো কেউ যদি বরফ গোলায় যদি একটু আরো ভালোভাবে যদি বিশ্লেষণ করে, তাহলে মনে হয় আরো আরো সুন্দর সুন্দর কথা শোনা যাবে। হ্যাঁ, আলম ভাই, আপনাকে ধন্যবাদ। বুঝছেন, শেহজাদ হচ্ছে তো লুকায় থাকে সব সময়, ও হচ্ছে লুকায়িত প্রাণী। ওকে যে টেনে বের করে এনে প্রেজেন্টেশন দিয়েছেন আপনি, শেহজাদকে না, আপনাকে ধন্যবাদ। না, এটা আমার সত্যি অনেকদিন ধরে ভাবছিলাম যে না, ওকে যদি কোনো মতে আমরা পাই, ওর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পাবো, অনেক কিছু পাবো। আজকে সত্যি বিস্মিতই হলাম। আর সে কত বড় করে শিল্পকে দেখে, এই যে সবকিছুর সঙ্গে মিলিয়ে দেখতে পারাটা, এইটা কিন্তু এই মুহূর্তের জন্য খুবই জরুরি। আমার মনে হয় এটার উপর সে আরো আলো ফেলবে, আর একটু বলবে। বাট তুমি যেহেতু বলা শুরু করেছো, তোমার অনুভূতি গুলো, তোমার বক্তব্যটা একটু আমার থেকে শোনো। না, শেহজাদ তো আমার খুবই প্রিয় মানুষ, খুবই, আমি ওকে অসম্ভব পছন্দ করি, অসম্ভব প্রিয় মানুষ। ওর সঙ্গ আমাদের দুইজনেরই খুব ভালো লাগে, আমার মনিরের। আর ওর কাজ আসলে এইভাবে গুছিয়ে দেখা হয়নি, ডেফিনেটলি ওর কাজ দেখেছি অনেক ভাবে। তারপরে ওর সাথে একটা শো করেছিলাম আমরা, মনে হয় 2012-র দিকে। তখনই আমার শেহজাদের সাথে প্রথম পরিচয়। আর তখনই ওর প্রথম কাজ দেখা, এবং ওর প্রথম কাজটা ছিল ট্রেসিং এর উপরে। আমি প্রথমেই একটু অবাক হলাম যে ট্রেসিং এর উপর কাজ করছে, এবং ট্রেসিংটা কিভাবে প্রিজার্ভ করবে। এবং ছোট কাজ না, কিন্তু অনেক বড় কাজ। যাই হোক, ওর তখন থেকে ওকে চেনা, ওর সাথে বন্ধুত্ব আমাদের, আমার মনির দুজনই আমরা ওকে অসম্ভব প্রিয় মানুষ, আমাদের পছন্দ করি। এইভাবে কখনো কাজ দেখা হয়নি তোমার, মানে আমার খুবই ভালো লেগেছে তোমার কাজগুলো, যেভাবে তুমি দেখালে। প্রথম হচ্ছে পদ্ম, চন্দ্র ও কানন, মানে একটার সাথে একটা এত লিঙ্ক, এত সুন্দর। আমার শুধু তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি তো কিউরেটরও, হ্যাঁ, তুমি একটা কিউরেট করো, তোমার একটা গ্রুপ আছে।
অ্যালেল কি লঙ্গিটিউড ল্যাটিটিউড। তো তুমি আসলে এই দুটো কিভাবে ডিফাইন করো, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট কিউরেশনকে কিভাবে দেখো, আর এবং এটা তুমি একাই করো পুরাটা, এবং তুমি এটা কিভাবে দেখো, কিভাবে তুমি পুরাপ্পা না, আমি একা করি না পুরাপ্পা, সাংমনি ভাই, আমি একা করি না, আমি একা তো করি না পুরাপ্পা। সবসময় আমার সাথে অনেকগুলো মানুষ, আপনার বন্ধুরা জড়ো হয়ে যায়। মানে যেখানে মনির ভাই এক্সিবিশন হয়েছিল আপনার LL6 সেখানে আমাকে শামীম হেল্প করেছিল প্রচন্ড, তুষিক হেল্প করেছিল, আইরিন হেল্প করেছিল। তো আমি আসলে, আমার কাছে মনে হয় যে আসলে কোনো কাজই তো আসলে একার হয় না, এবং অসম্ভব কিছু সুন্দর সুন্দর মানুষ সবসময় তারা জড়ো হয়ে যায়। আর তবে আপনি যদি বলেন যে কিউরেশনের জায়গা থেকে, দৃষ্টিভঙ্গির জায়গা থেকে, আমার কাছে যেটা মনে হয় যে হয়তো আমার যেহেতু একটা শিল্পী সত্তা আমি নিজের মধ্যে লালন করি, তো আমি যখন কোনো শিল্পীর সাথে কাজ করি, আমার কাছে তার যে স্বাধীনতা, তার এক্সপ্রেশনের যে স্বাধীনতার জায়গা, সে কি বলতে চাচ্ছে সেটা আমার কাছে অনেকটুকু জোরদার আমি রাখার চেষ্টা করি, সেটাই রাখার চেষ্টা করি। আমি আমার ইনফ্লুয়েন্সটুকু যতটুকু কম রাখা যায় আমি সেটা চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় দেখানোর ব্যাপারটা তো অনেক বেশি জোর দেই, কিন্তু কি দেখাচ্ছি সেটা ভুলে গিয়ে অনেক সময় ফ্রেমটুকু, আয়োজনটুকু অনেক বেশি জরুরি হয়ে যায়। এবং আমার মনে হয় যে আমাদের এখানে শিল্প তো আপনার অনেক ওরাল, সঞ্জয় দা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, যে ওরাল ট্র্যাডিশনের শিল্প ছিল। সেখান থেকে আমরা যখন গ্যালারি বা একটা স্পেস বা কনস্ট্রাক্ট করি, সেখানে অলওয়েজ মেটেরিয়াল, বিভিন্ন অনুষঙ্গের একটা মূল্য ইত্যাদি থাকে। তো আমি অলওয়েজ চেষ্টা করি যে ওটাকে কিভাবে ওভারকাম করতে পারি ওই সমস্যাগুলোকে। তো এই জন্য যে লঙ্গিটিউড ল্যাটিটিউডের মতো একটি পরিবেশ তৈরি করার কারণ কিন্তু যে অনেকগুলো মানুষ ভালোবাসার কারণে তাদের সময়, শ্রম, জায়গা ইত্যাদি দিয়ে চলে আসেন। সেটা প্রথম লঙ্গিটিউড ল্যাটিটিউড 1 2003-এ তাজুল ভাই তার বাসা দিয়ে দিয়েছিলেন আমাদেরকে। বিউটি বোর্ডিং এ তারকদার, সমরদা তাদের স্পেস দিয়ে দিয়েছে। LL6 এর সময় বে কোম্পানি তাদের একটা কমার্শিয়াল স্পেস আমাদেরকে 4 মাসের জন্য দিয়ে দিয়েছেন। আর অন্যান্য বন্ধু বান্ধবের, আপনাদের মতো আর্টিস্ট বন্ধু বান্ধব, তাদের কন্ট্রিবিউশন তো অগণিত আছেই। তো আমার কাছে ওই সংগঠক শব্দটার জায়গা থেকে যে এক ধরনের সবাইকে নিয়ে আসা এবং সেটার যে মিথস্ক্রিয়া, সেটাকে আমার তৈরি হতে দেখতে খুব ভালো লাগে। সেটার 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 অনুরণন গুলো পরবর্তীতে দেখতে পাই বা বুঝতে পারি, বা সেই মানে সেই, তো ওই জায়গা থেকে অনেক ওই জিনিসটা অনেক অনেক কিছু ফেরত দেয় আমাকে। কষ্টটাও যেমন হয়, আবার পাওয়াটা অনেক বেশি হয়। আর তো এটাই 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 বোধহয় আপনি জিজ্ঞেস করেছিলেন। না, নিশ্চয়ই তোমার মানে দুইটা কাজই ভালো লাগে, মানে তোমার প্র্যাকটিসও খুব ভালো লাগে, আবার কিউরেশনের যে বিষয়টা আছে, যে অ্যালেলটা করো, সেটাও দেখতে খুব ভালো লাগে। নেক্সট আমরা কখন পাবো? আচ্ছা, এখানে তামিমা সুলতানা কিছু একটা যেন বলার চেষ্টা করছিলে না? তামিমা কিছু বলতে চাইছো? হ্যাঁ, মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আলম ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তামিমা একজন শিল্পী এবং এখানকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে আর কি। তো তামিমার কথা শুনি আমরা, বলো। আচ্ছা, শিল্পীকে শুভেচ্ছা প্রথমে। যদিও আমি ওনার কাজের সাথে আগে মানে আমার ওরকম ভাবে পরিচয় ছিল না। আজকে আমি যদিও একটু লেট করে ঢুকেছি, তারপরেও যতটুকু দেখেছি ততটুকুই আসলে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, এই কারণে যে আমি নিজেই আসলে একটু নিউট্রাল কালারের প্রতি আমার এক ধরনের একটা দুর্বলতা কাজ করে। আপনার কাজগুলো দেখে যেটা মনে হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্রাউন, যে নিউট্রাল কালারের যে ফিলিংসটা, সেটা আমাকে অনেক বেশি মানে ভালো লেগেছে আমার। আর একটা বিষয় যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে প্রকৃতির কাছ থেকে আমরা শিল্পীরা যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো, প্রকৃতি যে আমাদের শিল্পীদেরকে এক ধরনের
সংযোগ স্থাপন করি আমরা, সেই বিষয়টাও আমি আসলে খুব সুন্দর করে আপনার কাজের ভেতর দিয়ে খুঁজে পেয়েছি। খুব ভালো লেগেছে বিষয়টা, যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলোকে আপনি নিজের মতো করে উপস্থাপন করেছেন। আরেকটা বিষয় আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে লাইনের ওয়ার্ক, এবং সেই সাথে আমি আসলে আমার মানে আমার দেশীয় যে একটা মোটিভ গুলো খুঁজে পেয়েছি আপনার কাজের ভেতরে। এই জন্যই আসলে আমি আপনার সাথে মানে আমার অনুভূতিটা প্রকাশ করতে চেয়েছি, যে ভালো লাগাটা এটাই। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, ঠিক প্রশ্ন বলবো না, আমি বুঝতে পারিনি হয়তো, সেই কারণেই প্রশ্নটা করছি। আপনি বলেছেন যে ইন্সপিরেশনের জায়গা থেকে যখন আপনি বাসে করে যাচ্ছিলেন, ওই যে একটা পাখি, অনেকগুলো পাখি দেখতে পাচ্ছিলেন, তো পাখির সাথে যে কাজটা আপনি দেখিয়েছেন, সেই কাজটা আমি আসলে হয়তো আমার মানে জানার দুর্বলতার কারণে আমি হয়তো রিলেট করতে পারিনি। এই প্রশ্নটা ছিল যে কিভাবে আসলে ইন্সপিরেশনটা আপনার ওই ওয়ার্কে কাজ করেছে, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, শেজাদ। জি, ধন্যবাদ আপু। আসলে ওখানে পাখিগুলো ঘুমোচ্ছিল, তো সবগুলো এই বিশাল একটা বাস স্টেশনের মধ্যে এতগুলো বাস থামছে, সেখানে একটা গাছের মধ্যে অসংখ্য পাখি, প্রায় শখানেক পাখি, এই ঠিক পাশ দিয়ে লোক যাচ্ছে, তারা ঘুমিয়ে আছে ছোট ছোট গোল গোল সাদা সাদা হয়ে প্রতিটি ডালে অংশে অংশে। তো আমার মনে হচ্ছিল যে এই জিনিস আমি যে দেখলাম, এটা আমি আমি জানি না ভবিষ্যতে কখনো দেখতে পাবো নাকি। আমি একবার এরকম আরেকটা জিনিস দেখেছিলাম, খুলনার বুটিয়া ঘাটাতে একটা গাছ ভর্তি জোনাকি পোকা, পুরো গাছটা জ্বলছিল জোনাকি পোকায়। তো ওটা যেমন আমার মাথায় লেগেছিল, আমার এই গাছটাও, যে গাছের প্রতিটি ডালে 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 এই শখানেক পাখি যে ঘুমাচ্ছিল, গাছটা খুব একটা বড়ও না। তো আমার মনে হয়েছিল যে এই সময়টুকুকে আমার ধরে রাখা দরকার কোনো একভাবে। তো সেই জন্য ওই আচ্ছা, আমার ছবিটা। মনে হচ্ছে তামিমা বোধহয় হয়তো বা স্ক্রিনের কারণে এটা ধরতে পারে না, সেগুলো পাতা ভেবেছে, ওগুলো সবগুলো কিন্তু পাখি ছিল, কিন্তু গাছে ওগুলো আসলে সবগুলো, হ্যাঁ, ওগুলো সবগুলো পাখি ছিল। হ্যাঁ, তা ওই এমন ভাবে উপস্থাপন করেছে ওগুলো পাতার মতো মনে হচ্ছে, সেটা গাছের অংশ হয়ে গেছে আর কি। সেটাই তো হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ, সেটাই তার সেটাই। অসাধারণত এই কাজটার আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেজন্যই বলছিলাম আমি হ্যাঁ, হয়তো বুঝতে পারিনি বিষয়টা, হ্যাঁ, না সেটাই, এটা পর্দার যে কারণে, আমার কিন্তু এটা, হ্যাঁ, এটাকে পর্দার কারণে হয়তো বা আমরা ধরতে পারিনি, কিন্তু এটা আসলে ছিল যে শিল্পীর পাখিগুলো। হুম, না না না, না না না, একেবারেই নাই। এটা এটাও হতে পারে। ছোট স্ক্রিনে ফোনে সবসময় বোঝাও যায় না, জুম করে দেখলে তো বোঝা যেত, কিন্তু এটাই অসাধারণত্ব। হ্যাঁ, আলম ভাই হ্যাঁ, কথাটা খুব ভালো লাগছিল, ইন্সপিরেশনের জায়গাটা। তো যখন ছবিটা দেখছিলাম তখন আসলে ওই আমি যেরকম করে ভাবছিলাম সেটা পাচ্ছিলাম না, হয়তো আমি কানেক্ট করতে না, হ্যাঁ, হ্যাঁ, এটা আর কি। সেটাই। ঠিক অনেক আছে। ধন্যবাদ। এখানে আরেকজন হাত তুলেছেন, রাকা। আমরা এবার তাকে সুযোগ দিই, রাকার কথা শুনি। সালামালাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আমি আসলে খুব প্রশ্ন করব না, আপনাকে প্রশ্ন করার বিদ্যা বুদ্ধি আমার এখনো হয় নাই, বাট আপনি যে ছবিগুলি দেখিয়েছেন বা আপনার যে পদ্ম, চন্দ্র, কাননের সাথে এই নেচারকে রিলেট করে আপনি যেভাবে আপনার কাজগুলোকে দেখিয়েছেন, যা বলেছেন, সেটা খুব ভালো লেগেছে। এটা জানানোর জন্যই আসলে কথা বলতে চাচ্ছিলাম, এতটুকুই। তবে আমি আমি যদি একটু বলতে পারি এই ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আমি কিন্তু মনে করি যে আমাদের প্রকৃতির বাইরে কিছুই নেই, মানে সবই কিন্তু প্রকৃতির অংশ। আম, আম, যেই যেই কার্পেটের উপরে বসে আছি, সেটাও কিন্তু প্রকৃতি থেকে আহ, উপাত্ত নিয়ে বোনা হয়েছে। তো আসলে, এবং প্রকৃতি, আমরা যখন বলি নেচার, মানে একজন মানুষের নেচার কি, সে কি, বা, তো আমার কাছে মনে হচ্ছে এটার বাইরে কিছু নেই, হয়তো বা সবটুকুই আমাদের, এইটাই প্রকৃতি, এবং আমরা যা যা করি সেটাই হয়তো আমাদের প্রকৃতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। তো এটাই রাখা তোমার কথার পিঠে যদি কিছু বলি। জুমে আমরা আসবো, এর মধ্যে লাইভে একজন প্রশ্ন করেছেন, দুটো প্রশ্ন করেছেন, আমি সেটা তাহলে নিয়েই নিই আসলে, তারপর আবার জুমে ফেরত আসবো আর কি। আরিফ আক্কাস, তিনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে, অতিথিকে প্রশ্ন, দেশের চারুকলা বিভাগ বা জাদুঘরের শিল্প আপনার দর্শনকে কতটুকু প্রভাবিত করতে পেরেছে? চারুকলা বিভাগ বলতে হয়তো ইনস্টিটিউট, যে আমাদের যে বিদ্যায়তনগুলো, সেটা বুঝিয়েছেন তিনি। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন, আরেকটি প্রশ্ন করে রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে পদ্ম, চন্দ্র, কানন বা প্রকৃতির সাথে সম্পৃক্ত হতে পারবে? এই দুটো প্রশ্ন রয়েছে আমার জন্য। ধন্যবাদ বন্ধু আরিফ। আমি মনে করি প্রথমটুকুর আমি ভালো উত্তর দিতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় যে যারা আরো বেশি এটার সাথে জড়িত তারা ভালো উত্তর দিতে পারবেন।
আমি হয়তো প্রশ্ন ভালো বুঝিনি। দ্বিতীয়টুকু বলবো যে আমার মনে হয় আমাদের প্রত্যেকের যে চর্চা, আমাদের প্রত্যেকের যাপন এবং চর্চা, আমরা আসলে যে যাপনের সাথে অভ্যস্ত, যা করি সেটাই আমাদের পরিবেশ তৈরি করছে। তো ভবিষ্যতের প্রজন্ম তো আসলে আমাদের যাপনের সাথেই সম্পৃক্ত। তো আমরা এই মুহূর্তে আমাদের প্রতিটি কাজে আহ, যা করব সেটাই আসলে আমাদের আমাদের ভবিষ্যৎ হবে। খুব আমার কাছে হিসাবটা খুব সহজ আসলে। তো এই জন্য আমি বলছি যে মানে আপনার দিক থেকে আপনি আহ, যে যাপনটা করবেন ভবিষ্যৎ প্রজন্ম আসলে সেদিকেই যাবে। এবং আহ, আমি প্রেজেন্টেশনের পুরোটুকুতেই যেটা বলেছি যে এগুলা আসলে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। তো এগুলা তো আসলে আমরা যদি দেখি তাহলে এটার সাথে সম্পৃক্তটা একটু প্রকাশিত হয়, আর যদি না দেখি তাও কিন্তু তারা আমাদের সাথে সম্পৃক্ত আছে, হয়তো আমাদের দেখার ফাঁক ফোকর থেকে যায়। আর আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জানাতে চাই সেটা কিন্তু সেটার দায়ভারটা কিন্তু আমাদেরকে নিতে হবে প্রত্যেকের, তাই আমি মনে করি। ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসি জুমে, আরো কয়েকজন আছেন, আপনারা যদি কোনো প্রকার কোনো মন্তব্য, প্রশ্ন বা অনুভূতি ব্যক্ত করতে চান। আমার একটা প্রশ্ন আছে, আমি সেজদের বন্ধু। আপনার ওখান থেকে নামটা যদি একটু জানাতেন। আমার আপনার নাম হ্যালো, হ্যাঁ, আপনার শুনতে নামটা একটু পাচ্ছেন? যদি। হুম। আমার নাম আশফাক। আমি সেজদ আমাকে ভালো মতোই চেনে। তো আমার কয়েকটা প্রশ্ন আছে, বাট আমি একটু কম্বাইন করার চেষ্টা করি প্রশ্নগুলো। তো শেজাদ, আমি আমি যেহেতু শেজাদের বন্ধু, আমি তুই করেই বলি ওকে। তো তোর একটা লাইন ড্রয়িং দেখলাম, সেখানে ধর কাইন্ড অফ একটা একটা ক্রস সেকশন টাইপের, আর্থের ক্রস সেকশনের মতো। সেখানে উপরে থেকে শুরু করলে আমরা দেখতে পাই চাঁদ, পাহাড়, এবং আমরা মাটির নিচে গেলে দেখতে পাচ্ছি একেবারে নিচের লেয়ারে দেখতে পাচ্ছি একটা ডাইনোসরের মতো শেপ, যেটা আমার ধারণা ফসিল। এবং মাঝখানে দেখতে পাচ্ছি একটা ধ্যানমগ্ন মুনির মতো একটা লাইন। তো আমি, এইটা আমার একটা প্রথম প্রশ্নের পার্ট এ। পার্ট বি হচ্ছে আম, তোর মনে কর যে চন্দ্র, পদ্ম চন্দ্র কানন। আমি শুরুতে কয়েক মিনিট মিস করছি ডিসকাশনটা, ওয়ার ইজ পদ্ম। আর থার্ড মানে 1C হচ্ছে লোটাস কোয়েস্ট, হোয়াট ইজ লোটাস কোয়েস্ট। আর এই প্রশ্নের উত্তরে উত্তর পাওয়ার পর আমি দ্বিতীয় প্রশ্ন করব। আমার মনে হয় প্রথম টুকু মিস করার কারণে লোটাস কোয়েস্টটা তুই হয়তো মিস করেছিস। তো আমি দেন লেটস নট গো ইনটু দ্যাট, কারণ আমি হ্যাঁ, যেহেতু নিজে মিস করছি, আমি সবাই তাহলে ছিল প্রথমটুকু সেখানে। বলি। প্রথমটুকু বলি হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমি কিন্তু অনেক কাজগুলোই কিন্তু যে খুব আগে থেকে জানি যে কোথায় কোন ফর্মটা বসবে বা কোন জিনিসটা বসবে, এমন কিন্তু না। অনেক সময় লাইনটুকু বা আমি সে সময় কি ভাবছি বা সে সময় আমাকে কি তাড়িত করছে সেভাবে কিন্তু লাইনগুলো নিজের মতো করে নিজেকে সাজিয়ে নেয়। এখন এটা আমার মনে হয় যারা ছবি আঁকে তারা, তুই এটাকে একটা অটোমেটিক প্রসেস বলতে পারিস বা সাবকনশিয়াস বলতে পারিস, অনেক কিছু হয়তো বলতে পারিস, সেটা আমি জানি না। এবং তবে আমি ওইটার এটার মেটাফোর হিসেবে যদি নিতে পারি সেটা হচ্ছে যে আসলে আমাদের সাথে আমরা এই প্রকৃতিকে যে পর করি, আমি এবং প্রকৃতি, আমার হয়তো মেবি যেটা কানেকশনের জায়গা থেকে যে আমিও আসলে প্রকৃতির অংশ, এবং আমিও যে পাহাড়ের একটি অংশ, বা আমি একসময় পাহাড়ের অংশ হব, বা পানিটি বা আমিও একসময় জীবাশ্ম হব। আমার সাথে যে সবকিছু সম্পৃক্ততা আছে, আমি যে একটা বড় একটা সাইকেলের অংশ, সেটি হয়তো এই ছবিটাতে সামহাও প্রকাশিত হয়েছে। আর আমি মানে এখানে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ধর নেটিভ আমেরিকান ফিলোসফিতে তোর এলিমেন্টস দেখানো হয়, যে রিলেশনশিপ দেখানো হয়, যে ধর ওখানে বিভিন্ন ধর তোর অ্যানিমাল নেশন, 5-6 রকম নেশন ধরা হয়। তোর অ্যানিমাল নেশন, একটা স্পিরিট নেশন, একটা মিনারেল নেশন। মিনারেল নেশন বলতে ওরা কিন্তু আমরা যে মিনারেলগুলোকে ব্যবহার করি সেগুলো হচ্ছে নেশন, ফ্যামিলি। তো সবকিছুর সাথে এক ধরনের আত্মীয়তা আর সৃষ্টি করা হয়, যাতে আমরা যখন কোনো কিছু নেই প্রকৃতি থেকে, আর মানে আমাদের কাজের জন্য যাতে খুব বেশি না নেই, সেটার প্রতি যাতে আমাদের সমীহ বা শ্রদ্ধা থাকে। তো হয়তো এটাও সেই কাজটাতে আসতে পারে। তো এটা তো তোর একটা প্রশ্নের উত্তর। আর প্রশ্নটা কি ছিল?
না, লোটাস কোয়েস্ট তো আমি হয়তো ভিডিও রেকর্ডিং থেকে তাহলে দেখে নিব শুরু অংশটা, বাকিটা ওই লোটাস কোয়েস্ট এবং পদ্ম নিয়ে ছিল, but আমি আমার প্রশ্ন উত্তর পেয়েছি, থ্যাঙ্কস। আমার ওকে, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ইটস আ লিটল মোর ফিলোসফিক্যাল, যে ধর তুই মেনশন করলি যে চাঁদের ইনফ্লুয়েন্স, সূর্যের ইনফ্লুয়েন্স আমাদের উপর বা আমাদের ডেইলি লাইফ বা চারপাশে যে আমাদের অর্গানিজমদের উপর। তা এখন আমরা যেভাবে আমাদের ইয়ে থেকে দেখি যে আহ, পৃথিবী, সূর্যের গ্র্যাভিটেশনাল ফিল্ডে পৃথিবী ঘুরছে চারপাশে, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে চাঁদ তার চারপাশে ঘুরছে। তো আমরা যদি সিকোয়েন্স, এবং সূর্যের চারপাশে যেমন অনেক গ্রহই ঘুরছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে, যেগুলো ইনফ্লুয়েন্স ইচ আদার ইন সাম ওয়ে, স্মলার পার্টারবেশন। The way I say it, যে একটা বিগার মডুলেশন, তার উপর একটা স্মলার মডুলেশন, তার উপর আরো স্মলার মডুলেশন। তো সেভাবে দেখলে যে আমরা বুঝতে পারি, যেমন যেমন আমরা তো মোস্টলি গভর্ন বাই সিরকাডিয়ান ক্লকস বা মোশন, যেটা হচ্ছে সূর্যের, আমাদের দিন এবং রাত আমাদের এবং চারপাশে অর্গানিজমের উপরে হিউজ ইনফ্লুয়েন্স। তো এটা হচ্ছে বিগেস্ট মডুলেশন আমাদের চারপাশে, এবং স্মলার তারপরের মডুলেশন হচ্ছে চাঁদ। এই প্রশ্নটা যদি তারপরের একটু যদি মডুলেশন গুলো গুটিয়ে আমরা নিয়ে আসতে খুবই, পারতেন প্রশ্নটা, কারণ সময় তো খুব বেশি নেই। হ্যাঁ, একটু যদি হ্যাঁ, গুটিয়ে নিয়ে তো এসে তো খুশি যেটা হতাম। হচ্ছে যে এইটা আমরা চারপাশে যে ইনফ্লুয়েন্সটা আমরা বুঝতে পারি বিজ্ঞানের দিক থেকে, কিন্তু তুই প্রশ্ন করছিলি যে এই ইনফ্লুয়েন্সটা ইট মেক্স ইউ ওয়ান্ডার। তো ওয়ান্ডারমেন্টটা, ওয়াই সায়েন্স can't give answer to that wonderment. Are you searching for something else? আমার কাছে মনে হয় ধর মানে আমি কিন্তু মানে আমার কোনো সাথে কোনো কিছুর কোনো বিরোধ নাই, আমি আলাদা করেও কোনোটাকে সায়েন্স, আমি কিন্তু কোনোটাকে সায়েন্স বা কোনো আর্টস হিসেবে বলছি না। আমার কাছে দিস আর অবজারভেশনাল মানে ফেনোমেনন, দ্যাটস অবজারভেশনাল, আমি ক্যান অবজার্ভ দেম এন্ড আই ক্যান ডিডাক্ট আমার আন্ডারস্ট্যান্ডিং আউট অফ দেম। এবং যারা আরো সময় ধরে নীহারিকা নক্ষত্র, গ্র্যাভিটেশনাল পুল স্টাডি করে, তাদের এক ধরনের অবজারভেশন থাকবে, সেটা আসলে তাদের উপরে। তো আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে যে প্রকৃতিকে অবজার্ভ করি, সেখান থেকে আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেগুলোকে আমি আমার মতো করে সিনথেসাইজ করি আমার কাজে। তো এটাই। So of course I'm searching for many things, and the wonderment comes from actually experiencing a phenomena with my naked eyes. সেটা আমাকে অনেক মজা দেয়, এবং সেটা আমাকে এক ধরনের তাড়না দেয় অন্য কিছু তৈরি করার জন্য। It made me wonder too. Sure, thanks. ওকে, অনেক ধন্যবাদ। আর কেউ? ছোট্ট একটা মন্তব্য এসছে লাইভে, তাসমিয়া আফরিন মৌ, চলচ্চিত্র নির্মাতা, উনি সুন্দর করে একটা মন্তব্য করেছেন যে একবার তানোরের একটি সাঁওতাল গ্রামে এক রাতে জোনাকি ভরা তাল গাছের মাথা জ্বলতে দেখেছিলাম, অদ্ভুত, অন্য দুনিয়ায় নিয়ে যায়। আমার মনে হয় শেহজাদের ছবিতে আমরা সেই অন্য দুনিয়ার স্বাদটাই পাই বা পেয়েছি আজকে আর কি। আর কেউ কিছু বলবেন এখানে? ঘরে যারা আছেন, কাজী একজন দেখতে পাচ্ছি আমি, নতুন করে একজন যুক্ত হয়েছেন, শাকির, আপনাদের যদি কিছু বলার থাকে, মাহিয়া যদি কিছু বলার থাকে, তা নইলে আমি নিজে একটা হয়তো বা প্রশ্ন না, একটা সাধারণ জিজ্ঞাসা আমার ছিল আর কি। করে ফেলেন খুরশিদ ভাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি গোড়াতেও বলেছিলাম যে তুমি সারা বিশ্ব চষে বেড়ানো, বিশ্বের বিভিন্ন শিল্প পরিমণ্ডলে ঘুরে বেড়ানো মানুষ, সেখানে তোমার কাজ দেখার, কাজ করার এবং তাদের সঙ্গে আদান প্রদানের বিশাল অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটুকু নিয়েই তুমি দেশের মাটি, দেশের মানুষ, দেশের জল হাওয়ার সঙ্গে নিজেকে প্রতীত করে কাজ করছো আর কি। এবং কোথায় যেন তোমার একটা লেখা আমি পড়েও ছিলাম যে কখনো কখনো যদি আমরা দেখি ঢাকার বা বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, বাইরে যে কাজগুলো হচ্ছে, সবসময় যে খুব আলাদা করা যায় না, মনে হয় যেন একই কাজই তো হচ্ছে, মানে কেউ বলে না দিলে ঠিক বোঝা যাবে না এটা ঢাকায় হচ্ছে নাকি লন্ডনে হচ্ছে, নিউ ইয়র্ক হচ্ছে, মানে এখন যে ধরনের বিশেষ করে যে কন্টেম্পোরারি প্র্যাকটিসের ভিতর দিয়ে। তো সেই জায়গায় তুমি এক ধরনের স্বাতন্ত্র সন্ধান করছো এবং সম্ভবত তার একটা নিজের ভাষা নিজে নির্মাণ করেও নিয়েছো আর কি। একাধারে একই সঙ্গে একজন মানুষ বিশ্ব নাগরিক হয়েও, বিশ্বে যেটা আমরা সবাই চাই, আমরা তো এক বিশ্ব, তুমি তো সেটাই কথাই বলছো, সব মিলিয়েই পৃথিবীটা, শুধু বিশ্ব নয় মহাবিশ্বকেও, তারও উপরে বিশ্বকেও তুমি ধারণ করতে চাইছো আর কি। তো হয়ে কিভাবে আবার স্বতন্ত্র হওয়া যায়, স্থানীয় হওয়া যায়, আঞ্চলিক হওয়া যায়, নিজস্ব হওয়া যায় আর কি,
এই প্রক্রিয়াটাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করছো এবং কিভাবে অন্যদেরকে তুমি সেটাকে বুঝিয়ে বলবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একেবারে আমাদের কাজকেও মানে একেবারে নিজস্ব একটা ভাষায়, নিজস্ব একটা ব্যাকরণ, নিজস্ব একটা শৈলীর কাজ তো আমাদের অনেক আগেও হয়েছে। সেই কাজগুলো কি এখনো কি এই বর্তমান পরিবর্তিত বাস্তবতায় পরীক্ষিত সেরকম কাজ কি করা যেতে পারে এবং করা উচিত কিনা, সে একটা বড় একটা ডিসকোর্স, এটা একটা বিতর্কের মধ্যে বিষয়। আসলে আমি মনে করি অনেক শিল্পীরাই বোধহয় এই দ্বন্দ্ব, এই দোলাচলের মধ্যে থাকে আর কি। সেই জায়গাটাকে তুমি কিভাবে মোকাবিলা করো তুমি নিজের মতো করে, সেটা যদি একটু খুলে বলতে। হ্যাঁ, তোমার কি শব্দের কোনো সমস্যা হচ্ছে? শেহজাদ ভাইয়ের শব্দ সম্ভবত আসছে না আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আনমিউটই দেখাচ্ছে। সেজাদের হ্যাঁ সাউন্ডটা একেবারে ডিসকানেক্ট হয়ে গেছে, আমার মনে তাকে আবার নতুন করে করতে হবে। সেজা তুমি অডিওটা যদি আবার একটু কানেক্ট করতে পারো, চেষ্টা করো। অনেক সময় নেটের জন্য হয় এটা, বা একবার বেরিয়ে গিয়েও আবার হয়তো বাসতে পারো। হ্যাঁ, এবার জাস্ট একটু আনমিউট করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। অডিওটা আনমিউট করে দাও। ও আবার হচ্ছে, হ্যাঁ এসছে তো। হ্যাঁ, অডিও আনমিউট করতে হবে, তাহলে হয়তো আমরা শুনতে পাবো আর কি। সেজাদ দেখো তো। ওর অডিও সিস্টেমেরই কোন সমস্যা হচ্ছে। আচ্ছা, এই 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 বিষয়টা নিয়ে আমরা নিজেরাই কিছুটা আলাপ করি, তারপর সে যদি না হয় তার বক্তব্যটা শোনাবে আমাদেরকে। মিশুক কিছু বলতে চাও, বা আরো যারা আছেন এখানে, নূপুর, রাকা, কাজী, আপনারাও যদি এই প্রসঙ্গে, বা হোসেন, আশফাক, সরি আশফাক, আপনি যদি কিছু বলতে চান। সেই যাদের কাজের মধ্যে কি ওই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এক ধরনের গ্লোবাল হয়েও লোকাল এবং দুটোকে মিলে তার নিজস্ব একটা ভাষা, ভঙ্গি এবং একটা স্বতন্ত্র শিল্প বোধের জায়গাও আমরা পেয়েছি কিনা, বা কেমন কিভাবে পাই? আমার নিজের মনে হয়েছে আলম হ্যালো, ভাই হ্যাঁ যে এবার শোনা যাচ্ছে বোধহয়। শেহজাদ, হ্যাঁ এই যে আচ্ছা শেহজাদ, আচ্ছা শেহজাদ আচ্ছা, ঠিক is আছে, back. পরে শুনবো, আলম আশফাকের ভাই, কথা শুনবো আগে। হ্যাঁ সেজাদ বলো। আলম ভাই, আপনার প্রশ্নটা অসাধারণ। আমার কাছে মনে হয় যে প্রথমত এই যে আপনি যেটা বললেন যে নিজস্ব কাজকে স্বতন্ত্র করে দেখা, বা জগতের অন্যান্য বিভিন্ন জায়গার যে কাজগুলো হচ্ছে সেগুলোর সাথে আমাদের কিভাবে আমরা এক ধরনের ডায়ালগ তৈরি হয়, আপনি যেটা বলেছেন সেটা আসলে খুব সত্যি কথা। কিন্তু এখানে পুঁজি এবং কলোনাইজেশন এবং পুঁজি জায়গা থেকে আপনার কাজগুলো তৈরি করছে এবং কি জন্য কাজ তৈরি হচ্ছে এবং কাজের দিক থেকে কাজ তৈরি হচ্ছে, এখানে যে আপনার আর্ট মার্কেট এবং তাদের যে টান, সবকিছুই ফ্যাক্টর ইন করে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই জন্য আমি যে ছবিগুলো দেখিয়েছি, যে আমাদের নন্দন চর্চার যে এলিমেন্টাল জায়গাগুলো আসলে কি এই মুহূর্তে সাচি এন্ড সাচিতে বা গুগেনহাইমে বা আপনার যে কাজগুলো হচ্ছে সেগুলি কি কাজ, নাকি এই মুহূর্তে আফ্রিকাতে যে কাজটা হচ্ছে, বা আপনার পাপুয়া নিউগিনিতে যে কাজটা হচ্ছে, ইন্দোনেশিয়াতে যে কাজটা হচ্ছে, জাপানে যে কাজটা হচ্ছে। কিন্তু আমাদের চর্চার জায়গাটা খুবই লিমিটেড থাকে আপনার আমাদের যে কলোনিয়াল যে সংগঠনের মাধ্যমে আমাদের নেশন স্টেট ডিফাইন হয়, আমাদের মার্কেট ডিফাইন্ড হয়। তো আমি এই জন্য আমার
চর্চার জায়গা থেকে ডিকলোনাইজেশন ব্যাপারটা সম্বন্ধে খুব অ্যাওয়্যার থাকি, চেষ্টা করি অ্যাওয়্যার থাকতে, যে এটা আমাকে কিভাবে এফেক্ট করছে, আমি কতটুকু আমার কলোনিয়াল যে লেগেসি আছে সেটা তার ইনফ্লুয়েন্সড হয়েছে এতদিন ধরে, এবং সেটা কিন্তু 8 পুরুষের ইনফ্লুয়েন্স। আমরা যদি 200 বছরের কলোনিয়াল একটা ইসের মধ্যে যাই, তার মানে কি 8 পুরুষের দাসত্ব, 8 পুরুষের দাসত্ব সেটা কিন্তু 1 পুরুষ 2 পুরুষে চলে যাওয়ার কথা না। তো নিজেকেও বোঝা যে আসলে কোনটার সাথে আমি আমার সম্পর্ক, কোনটার সাথে আমি কোনটার সাথে সম্পর্ক তৈরি করছি, কেন করছি, সেগুলোকে ক্রমাগত যদি কোয়েশ্চেন করা যায়, আমি বলছি না আমি পারি, কিন্তু যদি করা যায় সেক্ষেত্রে হয়তো বা সেই সেই যে পরিধিটুকু তৈরি করা সম্ভব, যেখান থেকে আমার ভূমির সাথে, আমার প্রয়োজনের সাথে, আমার মননের সাথে যেটি রিলেটেড, সেই কাজটি হবে। এখন এটা আমি বলবো না যে আমি একটা ভ্যাকুয়ামে থেকে কাজ করবো, অবশ্যই না, সবকিছু আমাকে আমার সাথে ইনফ্লুয়েন্স, কিন্তু আমি কেন কাজটি করছি, কি জন্য কাজটি করছি, এবং কে আমার অডিয়েন্স। আমি যদি এমন কাজটি করি যেটি ক্রিপ্টিক, এবং যে অডিয়েন্সটা জন্য তাকে এক ধরনের গ্যালারি ওরিয়েন্টেশন লাগবে, এই সময় একটা কন্টেম্পোরারি আর্ট ওয়ার্ল্ডে কারা কাজ করছেন তাদের সাথে ওরিয়েন্টেশন লাগবে, তাহলে কিন্তু আমি সেই বাজারের জন্যই কাজ করছি বা সেই পার্টিকুলার অডিয়েন্সের জন্য কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে হু ইজ মাই অডিয়েন্স, আমি কার জন্য কাজ করছি, এবং কি আমার আমার কাজ করার উদ্দেশ্য কি। তো আমার মনে হয় এই সবগুলো জিনিসকে প্রত্যেকটা আর্টিস্টকেই নিজেদের মতো করে ন্যাভিগেট করতে হয়, এবং ইটস নট ইজি, কারণ ডিফারেন্ট মার্কেট আছে, ডিফারেন্ট অর্গানাইজেশন আছে, সো তাদের মতো করে তারা ন্যাভিগেট করেন। তো আমার কাছে ওটাই মনে হয় খুরশেদ ভাই, যে আমি আসলে কিসের কথা বলছি, কোন গল্পটি করছি, এবং কার সাথে করছি, সহজ করে যদি বলি। আচ্ছা, কিন্তু বাজারকেও তো আবার উপেক্ষাও করা যাবে না, মানে মোটামুটি তার একটা ভূমিকা থাকে, শিল্পীকে যদি তার শিল্প চর্চাকে অব্যাহত রাখতে হয়, অবশ্যই হ্যাঁ, তার সঙ্গে তাকে যুক্ত হতেও হবে। সে কি তার নিজস্বতা এবং তার স্বাতন্ত্র্য এবং তার চিত্রভাষা নিয়েও কি তার সঙ্গে যুক্ত হওয়া যায়, সেটা বোধহয় একটা লড়াই, সেই লড়াইটাতে বোধহয় মানে খান্তি না দিয়ে সেটা চালিয়ে যাওয়া উচিত বোধ হয় আর কি, এবং সেই পরিমাণ রসদ বা শক্তি বা প্রেরণা তো বোধহয় যার যার নিজস্ব পরিপার্শ্ব থেকে বোধহয় পেতেও পারে, বোধহয় পাওয়া তো খুবই সম্ভব নিশ্চয়, অন্তত আমাদের মতো একটা সভ্যতা তো ডেফিনেটলি সম্ভব, যেখানে পদ্মের মতো একটা সে বহু প্রাচীন একটা দার্শনিক অবস্থান রয়েছে, নান্দনিক অবস্থান রয়েছে, এবং আমাদের গ্রামে গঞ্জে মানুষের মধ্যে নানা রকম চারু এবং কারুবোধের যে একটা ইয়ে রয়েছে বহিঃপ্রকাশ, সেগুলোকে নিয়ে নিশ্চয় করা যায়। তো এই চেষ্টাটা করার জন্য কি আসলে একটু চেতনাগত ভাবেও একটা পরিবর্তন আসতে হবে, সেই চেষ্টাটা কি হচ্ছে কিনা, ওই জায়গাতে কি কোনো রকমের কাজ হচ্ছে কিনা। আমাদের স্কুলগুলোতে ইউনিভার্সিটি একজন প্রশ্ন করেছিল যে আমাদের চারুকলা বিভাগের অভিজ্ঞতা, জাদুঘরের অভিজ্ঞতা থেকে সেগুলো হচ্ছে কিনা, মানে কারিকুলামের মধ্যেও আসতে হবে এবং একটা সাধারণ ডিসকোর্সের মধ্যেও আসতে হবে, সেই জায়গাটাতে আমি এই জায়গাটাতে খোরশেদ ভাই, আমার কাছে এই জায়গাটাতে আমি খুব খুব সুন্দর, আমার কাছে উদাহরণ থাকে শিব আর বিষ্ণুর, যে 2 রকম ওয়ে, শিবের একটা ওয়ে, বিষ্ণুর একটা ওয়ে। এটা যেমন পুরাণে আছে যেভাবে, যে দুইজনের দুটো ওয়ে, একটা এক ধরনের সাংসারিক ওয়ে, একটা হচ্ছে সংসারের বাইরে আরেকটা ওয়ে যে আছে। তো এখানে একটা ব্যালেন্স থাকে। তো আমি যদি সবসময় আপনার এবং শিল্পী সত্তার সাথে যে স্ট্রাগলের কথাটা, এবং যে শিল্পের কথা বলতে চায়, নিজের গল্পটুকু করতে চায়, তার বোধহয় এক ধরনের বিশেষ তাড়না লাগেই। এটা যে সহজ হওয়ার গল্প তা কিন্তু বোধহয় কখনোই ছিল না, বা হবেও হয়তো না। সেই কারণে হয়তো বা শিল্পীকে সোসাইটি এক ধরনের সমাদরও করে, হয়তো বা অনেকটুকু লিবার্টিও দেয়। তো আমার কাছে মনে হয় এই গল্পগুলো কে বলতে চায়, কাকে বলতে চায়, এবং কখন বলতে চায়, এবং কিভাবে বলতে চায়। এখন সহজ প্রতিষ্ঠানের কিছু প্রাতিষ্ঠানিক মূল্যবোধ থাকে, এবং প্রতিষ্ঠানের কিছু দায়বদ্ধতা থাকে, এবং সেটার সাথে পুঁজিরও সম্পর্ক আছে। তো এটাও কিন্তু খুবই সহজ একটা গল্প। তো এটা যদি একটু বুঝি, সেখান থেকে এখন আমি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি তার সাথে যদি আমাকে কাজ করতে হয়, সেখানে আমাকে বুদ্ধিমান হতে হবে। আমি যদি এমন কিছু বলতে চাই যেটা আসলে আমার প্রতিষ্ঠান বলতে দিবে না, আমাকে অন্য ভাষায় বলতে হবে, আমাকে অন্য ভাবে সেটাই করতে হবে। সেটা ইনস্টিটিউশন হতে পারে, সেটা স্টেটও হতে পারে, সেটা আপনার এটা গ্লোবাল বডিও হতে পারে। তো আমার মনে হয় যে এক একজনের আর্টিস্টের গল্প বলার রসদ তো এক এক রকম, সে তার মতো করে ন্যাভিগেট করবেই। এটা আমার কাছে মনে হয় যে অনেক সময় আমরা একটা হারানোর গল্প বলি, বা না পাওয়ার গল্প বলি, বা একটা এক ধরনের ছেড়ে দেওয়ার একটা মনোভাব থাকে। আমি একদমই বিশ্বাস করি না। আমি যখন দেখি আমার চারপাশে অসংখ্য উজ্জ্বল
তারকারা, ছোট ছোট তারকারা, তারা কাজ করছে, নিজেদের মতো করে গল্প বলার চেষ্টা করছে এবং ক্রমাগত বলেছে। তো আমি অলওয়েজ আশা দেখি যে সুন্দর সুন্দর গল্প তৈরি হচ্ছে এবং হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আশফাক কিছু একটা বলতে চেয়েছিল এই এই প্রসঙ্গে, যখন তুমি ছিলে না আর কি, আমার এই প্রশ্নটা সূত্র ধরে। আশফাক। আমি একটু হয়তো ফিল ইন করতে চাইছিলাম, কিন্তু আমার ইয়েটা আমার তো আমি সেদের কাজ আজকে খুব ভালো লাগলো, প্রথমবার মনে হয় কিছুটা বুঝতে পারলাম। তো আমার যেটা মনে হচ্ছে, ওর তো কিছু এলিমেন্টস আছে কাজে যেগুলো আমাদের দেশের সাথে খুবই সম্পৃক্ত কিছু কাজে, কিন্তু ওভারঅল ইমপ্রেশন হচ্ছে মোর ইউনিভার্সাল। যেমন ও যে এলিমেন্ট গুলি নিয়ে কাজ করছে, চাঁদ বা প্রকৃতির যে এলিমেন্ট গুলি, এগুলো আমরা সব জায়গাতেই দেখি। তো কিছু ইউনিভার্সালিটি, আবার কিছু ইয়ে আছে। তো আমি আসলে স্পেসিফিক ভাবে খুব বেশি কিছু বলার নেই। শেহজাদ ভালোই বলেছে এটা আর কি। আচ্ছা, অর্থাৎ এই সিনথেসিস সংশ্লেষণটার একটা প্রক্রিয়ার মধ্যেই আছে শেহজাদ, এবং সেটা সম্ভবত তার একটা গন্তব্য গিয়ে পৌঁছবে বা সেটা খুঁজে পাবে আর কি। আমার মনে হয় এটা খুবই খুবই দরকার, যে যে বললে যে সারা পৃথিবীর সাথে একই রকম আর্ট কেন হবে, এবং তুমি যেটা যতই আর্ট মার্কেটের কথা বলো না কেন, আমার মনে হয় তারও এক পর্যায়ে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, যে বাইরের যে গ্যালারিগুলোর কথা, অপশন আছে কথা বলে, তারাও হয়তো নতুন কিছু চাইবে বা ভিন্ন কিছু চাইবে বা স্থানীয় কিছু চাইতে পারে। কথা হচ্ছে সেটাকে আমরা কতটা সমকালীন করে উপস্থাপন করতে পারবো, কতটা বিশ্বজনীন করে উপস্থাপন করতে পারবো আর কি। আমার মনে হয় সেই সেই চেষ্টাটাই বোধহয় আমাদের সবার হওয়া উচিত। সময় অনেকটুকুই পেরিয়ে গেছে, তারপর আরো কিছু সময় আছে, মিনিট 7। আপনারা যদি আরো কিছু যুক্ত করতে চান এই প্রসঙ্গটি নিয়ে বা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। ইতিমধ্যে নুজহাত ফায়েজা একটি মন্তব্য করেছেন শেহজাদের জন্য, যে আই কুড নট জয়েন ফ্রম দ্য বিগিনিং আনফরচুনেটলি, বাট ওয়ান্টেড টু থ্যাঙ্ক শেহজাদ ভাইয়া ফর লংগিটিউড ল্যাটিটিউড, ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট এক্সিবিশন আর কি। হ্যাঁ, সেই লংগিটিউড ল্যাটিটিউড একটা আসলেই অসাধারণ কাজ শেহজাদের। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে যাই। আর কেউ কি অংশগ্রহণ করতে চাচ্ছেন এই বিষয়ে, অন্য যে কোনো বিষয় নিয়ে? হ্যালো, আচ্ছা, মনে হয় না। তাহলে আমরা শেহজাদের কাছে ফিরে যাই, গিয়ে তার কাছে একটা সমাপনী বা একটা উপসংহার মন্তব্য নিয়ে নেই। সেটা বিশেষ করে আমি বলবো যে এই বাংলাদেশের সমকালীন আর্ট সিন, আর্ট প্র্যাকটিস, আর্ট পলিটিক্স এবং যার হচ্ছে আর কি, অনেক কিছু নিয়েই আমার মনে হয় এর মধ্যে একজন হাত তুলেছেন, রাকা। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি করে ফেলুন, এরপর আমরা ভাইয়া, শেহজাদ ভাইয়া, একটা ছোট্ট প্রশ্ন ছিল। সামনে তো আবার লকডাউন আসছে, বা আমরা মনে হয় না এই প্যান্ডেমিক থেকে মানে খুব তাড়াতাড়ি বেরোতে পারবো। তো এই প্যান্ডেমিকটাকে, মানে এই প্যান্ডেমিকটায় আর্টিস্টরা আসলে কিভাবে চর্চাটা চালিয়ে যেতে পারে, বা আমরা সবাই মিলে কোন একটা উদ্যোগ নিয়ে কি ইন্টারেস্টিং কিছু কোলাবোরেটিভ কিছু করতে পারি কিনা, এই নিয়ে কি আপনার কোনো প্ল্যান আছে? থাকলে কি একটু শেয়ার করবেন? ধন্যবাদ রাকা। হ্যাঁ, এটা জবাব দিয়ে তারপর তুমি তোমার সেই ক্লোজিং রিমার্কে চলে যাও। থ্যাংক ইউ খোরশেদ ভাই। ওই যে খোরশেদ ভাই যেমন কাজটি করে যাচ্ছেন, খোরশেদ ভাই একাধারে দৃশ্যশিল্প, সঙ্গীত, সাহিত্য এবং সিনেমা, চারটি নিয়ে কিন্তু পুরো লকডাউনের এই গত 1.5 বছর ধরে অনেকগুলো সেশন করেছেন। তো ওনার জায়গা থেকে উনি যেমন কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় যে শিল্পীদের একটা মজার ব্যাপার হচ্ছে যে তারা যেহেতু প্রথাগত ইনস্টিটিউশনাল অবয়বের বাইরে থাকতে বাধ্য হয়, যেহেতু শিল্পীদের অবস্থানটুকু একটু নাজুক, পেট ভরলে হয়তো বা মানুষ ছবি কিনে, তো তাদেরকে ইনোভেটিভ হতেই হবে। এবং আমার মনে হয় যে কদিন আগে একটি চলচ্চিত্র বেরিয়েছে, একটি ছেলে, মিট বো বার্নহ্যাম, এরকম একটা ছবি, একজন শিল্পী পুরো লকডাউনে পুরো একটি প্রোডাকশন করেছেন, নেটফ্লিক্সে প্রেজেন্ট করেছেন এবং সেটি ব্যাপক পপুলার হয়েছে। একজন মানুষ পুরো করেছেন। আমার মনে হয় ইচ্ছাটুকু যদি থাকে, এবং আরো কাজ হয়েছে। আমার মনে হচ্ছে রিসেন্টলি একটা কাজ হয়েছে যে 10টা ছবি বোধহয় বেরিয়েছিল লকডাউনে, বিভিন্ন ডিরেক্টররা করেছিল। তো যে কারণে তুমি শুনছো আমাকে, যে এই লকডাউনের প্রসেসটার কারণে কিন্তু হয়তো এই যোগাযোগটা হয়েছে, খোরশেদ ভাইয়ের সাথে কাজটা হচ্ছে, তার মানে কিন্তু কানেকশন হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে মানুষ কিন্তু জেলে বসেও বাইরে চিঠি পাঠায়, কানেক্ট করে। তো মানুষকে কখনোই বেঁধে রাখা যাবে না, শিল্পীদের বেঁধে রাখা যাবে না, তারা কাজ করবেই। এবং তাদের যদি ইচ্ছাটুকু হয় এবং সদিচ্ছা থাকে,
একটা না একটা উপায় বের হবে। তো আমার মনে হয় অবশ্যই কাজ হবে। ওকে, আচ্ছা, শেষ মন্তব্য শুনি। এই যে বাংলাদেশের সামগ্রিক শিল্প চর্চা এবং শিল্প বাস্তবতা এবং তার ভবিষ্যৎ, এর মধ্যে অবশ্যই প্যান্ডেমিকের একটা ভূমিকা আছে। সব মিলিয়ে আমাদের গতিমুখ অভিমুখটা কোথায়, কিভাবে তুমি নিজে দেখতে পাচ্ছ আর কি? আমি এত বড় করে তো হয়তো বলতে পারবো না খুরশিদ ভাই, কিন্তু আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলি। সেটি হচ্ছে, আমার মনে হয়েছে যে আমি যখন নিজেকে আমার ইতিহাসে যে সম্পৃক্ত করি, আমার নিজেকে একজন, সেটা করার সময় ভারতবর্ষ, ভারত, পুরো ভারতের সাথে আমাদের সম্পর্ক, আমার ইতিহাসের সম্পর্ক, অতীশ দীপঙ্করের সাথে আমার সম্পর্ক, এই দেশের সাথে আমার সম্পর্ক, এই দেশটা কতদিনের দেশ, এই দেশটা কি 71 থেকে আমার দেশ, তার আগে থেকে এই ভূমিটা আমার ভূমি নাকি এটা আমার। তো এই যে খুব এলিমেন্টাল গল্পগুলো, এগুলোর মধ্যে আমরা হয়তো কিছু কিছু জায়গায় আমরা আটকে যাই, আমরা ভাবতে পারি না। আমি যখন আমি কি আমার কান্তজি মন্দির থেকে ইন্সপিরেশন নিব জাস্ট বিকজ এটা আমার জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে, বা সেই ক্ষেত্রে কি ইন্সপিরেশন নিব, সেখানে যে আপনার আকবর নামার উপরে রামায়ণ লক্ষণে সব আছে, সেখান থেকে কি আমি ইন্সপিরেশন নিতে পারি না? অবশ্যই পারি। কিন্তু তো আমার কাছে মনে হয় যে এই একজন ইয়াং আর্টিস্টের বা একজন ইয়াং ইন্ডিভিজুয়াল, ইয়াং নেশন স্টেট হিসাবে আমি যখন একটা জিনিসকে ধরি যে আমি বাংলাদেশের নাগরিক, তো আমার জার্নি কি, তো আমাকে আমার পার্সোনাল জায়গা থেকে আমাকে পুরো পৃথিবীর সাথে সম্পৃক্ত হতে আমার অনেক সময় লেগেছে। বিকজ আমাকে বুঝতে হয়েছে আমি কি বাঙালি নাকি আমি মুসলমান, আমি কি বাঙালি হলে মুসলমান হতে পারি নাকি বাংলাদেশি, বাঙালি, অনেকগুলো গল্প, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মানে আপনার মাদ্রাসা মিডিয়াম, অনেকগুলো ফ্র্যাগমেন্টেশন মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু আসলে যে গল্পটা ভেরি ইউনিভার্সাল একটা গল্পই চর্চা করছি বিভিন্ন নামে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, সেটার মধ্যে যদি আমরা ওই দ্বারটুকু খুললেই অনেক দুয়ার উপর খুলে যাবে, আমার কাছে মনে হয় খুলে যায়। তো আমি ওই দুয়ারগুলো খোলার চেষ্টা করি নিজের কাজে, নিজের ভাবনায়। এবং বাংলাদেশ একটা অদ্ভুত রিজিলিয়েন্ট একটা দেশ, ভূমি। আমরা অসম্ভব রকমের ফার্টাইল একটা ল্যান্ড। আমাদের এখানে অসম্ভব মুনি ঋষি, মানে গুণী মুনি ঋষি জন্মগ্রহণ করেছেন, এবং যারা এসেছেন, আপনি ইবনে বতুতার জীবনী থেকে শুরু করে চাইনিজ, আমি কদিন আগে পড়ছিলাম এক চাইনিজ পর্যটকের গল্প, বর্ণনা এখানকার ভূমি নিয়ে, কি অদ্ভুত সে বর্ণনা। তো আমরা সবসময় আসলে অনেক এতগুলো এই অদ্ভুত সুন্দর পরিবেশে, যেই ৩.৫ ডিগ্রিতে যেই প্রোটিন গুলো তৈরি হয়, যে খাওয়াগুলো তৈরি হয়, যেই জলবায়ু আমরা পাই, আমরা আসলে অনেক ধনী এবং ফার্টাইল একটা ল্যান্ডের নাগরিক। কিন্তু আমাদেরকে সেই ওনারশিপটা আমরা সামহাউ মিস করি। যদি আমরা এই ওনারশিপটুকু নেই যে আমরা আসলে অনেক কিছু আছে আমাদের, নেই আমাদের আছে, যে মুহূর্তে আমরা ওই পজিটিভ একটা জায়গায় যেয়ে ভাবতে পারি, অনেক দুয়ার খুলে যায়। তো আমি ওই দুয়ার খোলার চেষ্টা থাকবো, আর চারপাশে মানুষগুলোকে চেষ্টা করবো তারা যাতে আমাদের মতো অনেক কাজ করেন, আমাদেরকে অনেক কাজ দেখান এইভাবে। অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথের একটা গান আছে, তোমার দুয়ার খোলার ধ্বনি। তো আমরা সেই ধ্বনির প্রত্যাশায় আছি, অনেক দুয়ার খুলে যাবে আমাদের দেশ থেকেই, এবং সেই খোলা দুয়ারের ভিতর দিয়ে বাইরের জগতের আলো হাওয়া সব এসে প্রবেশ করবে, এবং মিলে মিশে আমরা সবাই এক ধরনের বিশ্ব নাগরিক হয়ে উঠবো, এক ধরনের আন্তর্জাতিক মননের অধিকারী হয়ে উঠবো। এইটুকু প্রত্যাশা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা যারা যুক্ত হলেন জুমে এবং লাইভে, অংশগ্রহণ করলেন, মন্তব্য করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিশেষ করে শেহজাদকে, তার ব্যস্ততার মধ্যে এত চমৎকার এত একটা গভীর উপস্থাপনা আমাদেরকে দেওয়ার জন্য, এবং এর ভিতর দিয়ে এক ধরনের একটা পথ নির্দেশ রইল আমাদের সমকালীন শিল্পীদের জন্য, পরবর্তী প্রজন্মের যারা ভাবুক চিন্তক বা সমাজ শিল্প নিয়ে ভাবে, সবার জন্য আমি মনে করি এটি একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এই চর্চা চালিয়ে যাব, আবারও ফিরে আসবো আগামী রবিবার কেবলই দেশের জন্ম হয় পরবর্তী পর্ব নিয়ে। আশা করি সেদিনও আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।